স্যার, এই দেখুন এখানে গাড়ির টায়ারের দাগ স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে। কিন্তু স্যার, অবাক করার বিষয় হলো টায়ারের দাগ এই পর্যন্তই শেষ। পুলিশের কথা শুনে ফাহিম সেই দিকে ঘুরে তাকিয়ে দেখে, কিন্তু তারা বুঝে উঠতে পারছে না এটা কিভাবে সম্ভব। ফাহিম হিডেন ক্যামেরা দিয়ে আশপাশটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে থাকে। হঠাৎ একদিকে তার চোখ আটকে যায়। কিছু দূর যাওয়ার পর দেখতে পায় কয়েকটি বড় বড় গাড়ি। ফাহিম বুঝে যায়। ফাহিম সবার উদ্দেশ্যে বলে উঠল, মনে হচ্ছে বাচ্চাগুলোকে ওই গাড়ির ভিতরে আটকে রেখেছে। আমাদেরকে ওই জঙ্গলটায় গিয়ে দেখতে হবে। আমি শিওর বাচ্চাগুলোকে ওই গাড়ির ভিতরে আটক করে রেখেছে, তাই আমরা এইভাবে যেতে পারবো না। আমাদেরকে হেলিকপ্টারে করে দিতে হবে। আমি যে আইডি স্যারকে ফোন দিয়ে হেলিকপ্টার পাঠানোর ব্যবস্থা করছি। তবে তোমরা চারদিকটা একটু ভালো করে পর্যবেক্ষণ করে দেখো, কোনো ক্লু খুঁজে পাও কিনা। ফাহিমের কথায় পুলিশ অফিসারগুলো তারা চারদিকে ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। আর এইদিকে ফাহিম ডিআইজি স্যারকে ফোন দিয়ে হেলিকপ্টার পাঠানোর বন্দোবস্ত করে ফেলে। প্রায় 20 মিনিট পর সেখানে কয়েকটি হেলিকপ্টার উপস্থিত হয়। আর ওই হেলিকপ্টার আসার সাথে সাথে সমস্ত পুলিশ অফিসার হেলিকপ্টারে উঠে প্রায় 30 মিনিট পর তারা একটি নির্জন জায়গায় হেলিকপ্টারগুলো ল্যান্ড করে এবং সমস্ত পুলিশ অফিসারগুলো সেখানে নেমে যায়। তোমরা সবাই তৈরি তো? তাহলে চলো যাওয়া যাক। তবে সাবধান, আশেপাশে কোনো সন্ত্রাস বা কোনো লোক যেখানেই দেখবে আগে তাদেরকে গুলি করবে না। সবাই সাবধানতাভাবে কাজ করবে। তো ফোর্স, সবাই অ্যালার্ট। চলো যারা। তারা এগিয়ে যেতে থাকে। হঠাৎ কিছু দূর যাওয়ার পর তারা সেই জায়গায় পৌঁছায়। দেখে কয়েকটি বড় বড় গাড়ি। তখন বাবলু সেই গাড়ির কাছে যাবে। আস্তে আস্তে তারা এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর অফিসার 5 একটা জায়গায় দাঁড়ালো। সেই অনুভব করলো তার কাঁধে গরম কিছু অনুভব করলো। সে হাত দিয়ে গরম তাজা রক্ত উপর থেকে টিপটিপ করে পড়ছে। উপরের দিকে তাকিয়ে দেখে কিছুটা ভড়কে যায়, কারণ লাশগুলো শরীর থেকে মাথাগুলো আলাদা করে দেওয়া হয়েছে। ওখান থেকে সমস্ত পুলিশগুলোর উদ্দেশ্যে বলে উঠল ফাহিম, ও মাই গড, চারপাশে ভালো করে পর্যবেক্ষণ করো। তোমরা দেখো কোনো মানুষ জীবিত আছে কিনা। মনে হচ্ছে এখানে কিছু একটা ব্যাপার আছে। তোমরা চারদিকটা ভালো করে দেখো। তারা সবাই চারিদিকটা ভালো করে দেখতে থাকে। হঠাৎ একজন পুলিশ অফিসার দেখতে পেল একজন মাটিতে পড়ে আছে উল্টো হয়ে। পুলিশ অফিসারটি কাছে গিয়ে তাকে সোজা করতে পুলিশ অফিসারটি ভয়ে চিৎকার করে উঠল। তার চিৎকারে সমস্ত পুলিশ অফিসার ওখানে এসে দেখতে পায় একটি লাস্টের মাথা থেকে মুন্ডুটা আলাদা করে দেওয়া হয়েছে। তার শরীর থেকে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়েছে। তার কাটা মাথাটা দেখে বেশ পরিচিত মনে হলো। আর একটু কাছে গিয়ে সেই লাশটির কাটা মাথাটা দেখে ফাহিম তো আরও অবাক হলো, কারণ এ তো সেই এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান জাফরউদ্দিন ফাহিম। সবার উদ্দেশ্যে বলে উঠল, আরে, এ তো জাফরউদ্দিন, এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান। কিন্তু এখানে কিভাবে? ফাহিমের কথা শুনে একজন পুলিশ অফিসার এগিয়ে এসে ফাহিমের উদ্দেশ্যে বলে উঠল, স্যার, আপনি জানলে অবাক হবেন, এই জাফরউদ্দিন এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান। কিন্তু এর নামে অনেকগুলো খারাপ কেস ফাইল আছে। বিভিন্ন ধরনের ড্রাগ, ইয়াবা, নারী পাচার, শিশু পাচার, সমস্ত বেআইনি কাজ ইনার আন্ডারে চলে। তবে স্যার, একে এরকম নির্মমভাবে মারলো কে? আমিও তো সেটাই ভাবছি। কিন্তু খুনি খুব চালাক আর খুব দক্ষতার সাথে কাজটা করেছে। কিন্তু বাচ্চাগুলো কোথায়? আমি ভাবছি বাচ্চাগুলোকে কোথায় রেখেছে। ওই গাড়ির ভিতরে নয় তো? এই, তোমরা এক কাজ করো, ওই গাড়ির ভিতরে দেখো ওই বাচ্চাগুলো আছে নাকি। ফাহিমের কথা শুনে পুলিশ অফিসারগুলোর কাছে গিয়ে তারা দেখে গাড়ির তালা লাগানো। তারা একটি গাড়ির তালা ভেঙে দেখতে পেল অনেকগুলো অস্ত্র, আর আরেকটি গাড়ি আছে ড্রাগস, ইয়াবা, বিভিন্ন ধরনের নিষেধ জাতীয় দ্রব্য। তারা এগুলোকে পাচার করতে চেয়েছিল। বাকি একটা গাড়িতে দেখতে পেল সেই বাচ্চাগুলো। তবে সেই বাচ্চাগুলো অজ্ঞান হয়ে আছে। তাই অফিসার ফাহিমের কাছে এসে একজন পুলিশ অফিসার বলে উঠল, স্যার, এখানে থাকা যে তিনটি গাড়ি আছে, ওই গাড়ির ভিতরে একটি গাড়িতে আছে বিভিন্ন ধরনের অস্ত্র, আরেকটি গাড়িতে আছে বিভিন্ন ধরনের ড্রাগ, ইয়াবা, নেশা জাতীয় দ্রব্য, আর বাকি একটা গাড়িতে স্যার ওই বাচ্চাগুলোকে পেয়েছি।
ওই বাচ্চাগুলো ওই গাড়ির ভেতরে আছে। তবে স্যার, ওরা সবাই অজ্ঞান হয়ে আছে। এখন কি করব স্যার? তোমরা এক কাজ করো, এই গভীর জঙ্গলে দেখো কোনো রাস্তা আছে নাকি। এই গাড়িগুলো কি নিয়ে যাওয়ার জন্য যদি কোনো রাস্তা থাকে তাহলে এই গাড়িগুলোকে থানায় নিয়ে যাও, আর বাচ্চাগুলোকে ওই হেলিকপ্টারগুলো করে থানায় নিয়ে যাও। আমরা এদিকটা ভালো করে দেখি কোনো ক্লু খুঁজে পাই কিনা। ফাহিম চারিদিকটা ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। হঠাৎ করেই একটা দিকে তার চোখ আটকে যায়। সে দেখতে পেল জাফর উদ্দিনের লাশের পাশে একটি ছোট্ট বক্স। ফাহিম বক্সটি হাতে নিয়ে খুলে দেখতে পেল একটি চিঠি। জঙ্গলে বাঘ যখন ঘুমিয়ে থাকে তখন তার আশেপাশের পশু পাখিরা তাকে এড়িয়ে চলার ক্ষমতা রাখে। কিন্তু তুই ভাবছ এই খুনগুলোর পেছনে গভীর রহস্য। তবে সেই রহস্য খুঁজতে থাকো। খেলবো তোমার মাইন্ড মারবো। আমি আমার মাইন্ডে জেকে ইজ ব্যাক। অফিসার ফাহিম চিঠিটা পড়ে মনে মনে কিছু একটা ভাবতে থাকে। তখনই ওখানে থাকা আর একজন পুলিশ অফিসার একটি লোককে ধরে আনে। ফাহিম এর কাছে পুলিশ অফিসার বলে উঠল, স্যার, আমরা গভীর জঙ্গলের তারিখটা দেখতে থাকি। তখনই একে ভবের আড়ালে আমরা খুঁজে পাই আর আপনার কাছে নিয়ে আসি। তবে স্যার, আমরা একে অনেক মারধর করি, তবে শালাই একটা কথাও বলেনি। স্যার, এখন একে আমরা কি করব? ফাহিম লোকটিকে দেখে কিছুক্ষণ তাকায়। তারপর অফিসার ফাহিম লোকটির উদ্দেশ্যে বলে উঠল, এই এখানে কি কি হয়েছে, আর এই খুনগুলো কে করেছে? তুই তাকে দেখিসনি? বল, কে এসব করেছে? আর তুই বেঁচে আছিস কেন? তোরও তো লাশ হয়ে মরে যাওয়ার কথা, কিন্তু তুই বেঁচে আছিস কেন? বল এখানে কি কি হয়েছে, নয়তো থানায় নিয়ে গিয়ে 14 শিকের মধ্যে ভরে এমন রিমান্ড দেব যা তুই কল্পনা করতে পারবি না। বল এখানে কি কি হয়েছে, আর তুই এখনো বেঁচে আছিস কেন? কিভাবে বল, সত্যিটা বলবি। লোকটি ফাহিমের এমন রাগী কথা শুনে ভয়ে ভয়ে বলে উঠল, ওই, এখানে একটি হেলিকপ্টার আছে, আর ওই হেলিকপ্টার থেকে দুইজন আগন্তুক, মুখে কালো মাস্ক, কালো জ্যাকেট পরিহিত দুজন আগন্তুক হেলিকপ্টার নেমে হাতে ইয়া বড় একটি রান্দা নিয়ে সবাইকে কিছু বুঝে ওঠার আগেই সবাইকে মেরে ফেললে। স্যার, ওরা খুবই ভয়ানক, খুবই হিংস্র স্যার। তাহলে তুই বেঁচে আছিস কি করে? স্যার, আমি এই জঙ্গলের ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি ওরা আমাকে দেখার আগেই, তাই ওরা আমাকে দেখেনি স্যার। আমি এখনো বেঁচে আছি। তাহলে তুই বল, এখানে তোদের বস কে, আর তোরা কার হয়ে কাজ করিস, আর তোদের উপর কে আছে? বল, যা বলবি সত্যিটা বলবি, নয়তো। স্যার, ওই যে ওই লাশ ওখানে পড়ে আছে, জাফর উদ্দিন, উনি আমাদের বস। তবে স্যার, ওনার উপরে কথা আছে, আমরা জানি না আমাদের বস কি ওরা মেরে ফেলেছে। আমরা শুধু ওর হয়ে কাজ করি, ওর আন্ডারে ও যা বলে তাই আমরা করি। লোকটি আরও কিছু কথা বলতে যাবে তখনই সাইলেন্সার লাগানো স্নাইপারের গোলে এসে লোকটির বুকটা ঝাঁঝা করে দেয়, আর লোকটি মাটিতে ছিটকে পড়ে। আকস্মিক এমন হওয়ায় ফাহিম কিছুটা চমকে যায়। যে চারিদিকটা দেখতে থাকে কোথা থেকে স্নাইপারের গুলি এসে লোকটির বুকটা ঝাঁঝরা করে দিল। সে কিছু বুঝে ওঠার আগে লোকটি মারা যায়। লোকটি ফাহিমকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে চেয়েছিল, তার আগেই লোকটি মারা যায়। হঠাৎ এমন সময় ফাহিমের ফোনটি বেজে ওঠে। পকেট থেকে ফোনটি বের করে দেখে ডিআইজি স্যার ফোন করেছে। রিসিভ করতে ওপাশ থেকে ডিআইজি স্যার বলে উঠল, অফিসার, খবর পেয়েছি এই শহরে সবথেকে বড় বিজনেসম্যান জাফর উদ্দিন বিভিন্ন ধরনের ড্রাগস, ইয়াবা পাচারের সাথে সংযুক্ত আছে। আর ওই বাচ্চাগুলোর কোনো সন্ধান পেয়েছো কি? ডিআইজির স্যারের কথাগুলো শুনে অফিসার ফাহিম এখানে থাকা সমস্ত ঘটনা খুলে বলল। এখানে কি কি হয়েছে সবটা শোনার পর ডিআইজি স্যার ফাহিমের উদ্দেশ্যে বলে উঠল, মনে হচ্ছে এই চক্রান্তর পেছনে এমপি শাহিয়াত খান জড়িত আছে। আমারও তাই মনে হচ্ছে স্যার, এমপি শারিয়াত খান এর পেছনে জড়িত আছে। তবে স্যার, আমরা এখন কি করব? আমরা কি ওর উপরে অ্যাকশন দিব, নাকি ওকে ছেড়ে দিব? আপাতত এখন তেমন কিছু করার দরকার নেই, তুমি ওইখান থেকে চলে এসো, ওখানে আর তোমার কোনো কাজ নেই।
এই বলে ডিআইজি স্যার ফোনটি কেটে দেয়। ফাহিম ওখান থেকে চলে আসে থানায়। যে বাচ্চাগুলো কিডন্যাপ হয়েছিল তাদের সমস্ত পরিবারের কাছে ফিরিয়ে দিল। বাচ্চাগুলোকে ওখানে থাকা সবাই তাদের বাচ্চাগুলোকে ফিরে পেয়ে ফাহিমকে ধন্যবাদ দেয়। অন্যদিকে এমপি শরীয়ত খান সোফায় বসে ড্রিঙ্কস করছিল। এমন সময় ভাবলো তার ডান হাত এসে তার উদ্দেশ্যে বলে উঠল, বস, বড় একটা ঝামেলা হয়ে গেছে। আমাদের বিশ্বস্ত লোক জাফর উদ্দিন যে জঙ্গলে ট্রাক সহ বা বিভিন্ন ধরনের অস্ত্র পাচার আর কিছু শিশু পাচার করতে চেয়েছিল, তাকে যে কে যেন ওই জঙ্গলে এসে মেরে দেয়, আর ওখান থেকে সমস্ত জিনিস পুলিশের হাতে চলে যায়। আর আমাদের বিশ্বস্ত লোক জাফর উদ্দিন সে এখন মারা গিয়েছে। আমাদের কোনো লোকই তেমন বেঁচে নেই, সবাইকে মেরে ফেলা হয়েছে। এমপি তার ডান হাত বাবলুর কথা শুনে চরম লেভেলে রেগে যায়। রেগে গিয়ে সেখানে থাকা টেবিলটি এক লাথি দিয়ে আশার মেরি ভেঙে ফেলে আর আগে কিসকিস করতে করতে বলে উঠল, হ্যাঁ, এক এক করে আমার সমস্ত লোকগুলোকে মেরে ফেলেছে। ওই তোরা কি ওখানে চুরি করে বসেছিলি? তোরা ওখানে গিয়ে ওগুলোকে আটকাতে পারিসনি? ইচ্ছা করছে তোদের সব কয়টাকে জ্যান্ত মেরে ফেলি, কোনো কাজেরই না। এবারও আমার 100 কোটি টাকার মাল নষ্ট হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকে কি দেখছিস? যা এখান থেকে। এমপির এরকম ধমকহীন কথা শুনে ওখানে থাকা সমস্ত লোক ভয়ে সেখান থেকে চলে গেল। এদিকে বাসার কলিং বেলের শব্দ শুনে আয়শা নিচে নেমে দরজা খুলতে আয়শা দেখতে পেল একজন অচেনা লোক। লোকটিকে দেখে আয়শা বলে উঠল, কে আপনি আর কাকে চাই? আরে আজব তো, কে আপনি? কথা বলছেন না কেন? কাকে চাই বলুন? লোকটি আয়েশার কথা শুনে এবার মুখ খুলে বলে উঠল, এটা কি আদনান সাহেবের বাসা? ওনার জন্য একটা পার্সেল আছে, তাই আমি সেটা দিতে এসেছি। এখানে সাইন করুন। পার্সেলে কি আছে এর মধ্যে? আর বাবা কিছু কি অর্ডার করেছিল? কই, আমাকে তো কিছু বলেনি বাবা। কি হলো ম্যাডাম, নিন, এখানে সাইন করুন। আয়েশা সাইন করে পার্সেলটি হাতে নেয়। হাতে নিয়ে উপরে উঠে যাবে, তখনই আদনান সাহেবের মিনিয়ে গলা শুনতে পেল। কে এসেছিল আয়শামা? আর তোমার হাতে এই বক্সটি কিসের? বাবা, একজন লোক এসেছিল আর বলল এই যে তোমার জন্য একটা পার্সেল এসেছে, তোমাকে এটা দিতে বলল। আমার জন্য পার্সেল? দেখি তো মা, পার্সেলটি আমাকে দাও। যাও মা, তুমি উপরে যাও, আমি দেখছি। আয়েশা উপরে চলে যায়। আদনান সাহেব পার্সেলটি হাতে নিয়ে দেখতে থাকে। হঠাৎ বক্সের উপরে কিছু একটা লেখা দেখে আদনান সাহেব বুঝে যায় তাকে এটা কে পাঠিয়েছে। তাই আদনান সাহেব সযত্নে বক্সটি নিয়ে উপরে চলে গেল। আস্তে আস্তে বক্সটি খুলতে থাকে। বক্সটি খুলে দেখে একটি ছোট বোতলের শিশি আর একটি ছোট চিঠি। আদনান সাহেব চিঠিটা হাতে নিয়ে পড়তে থাকে। সময় এসে গেছে, এটা ওর শরীরে প্রবেশ করিয়ে দে। তবে হ্যাঁ, আমাদের পরিকল্পনা আর আমাদের উদ্দেশ্য এখনো একটাই, সেটা হয়তো তুই বুঝে গেছিস। তাই সময় থাকতে এটাও শরীরে প্রবেশ করে দে। এখনই উত্তম সময়, ঠিক এই সময়টাই আমি অপেক্ষায় ছিলাম। তবে হ্যাঁ, একটা কাকপক্ষীও যেন টেনে না পাই, এমনকি ও যেন বুঝতে না পারে। যদি বোঝে তাহলে আমাদের উদ্দেশ্য কখনোই সফল হবে না। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমাদের দেখা হতে যাচ্ছে, আবার দীর্ঘ 17 বছর পর। আদনান সাহেব চিঠিটি পড়ে বোঝে যায় তাকে কি করতে হবে, আর হাতে থাকা চিঠিটি ছিঁড়ে কোটি কোটি করে ডাস্টবিনে ফেলে দেয়, যাতে কেউ বুঝতে না পারে। আদনান সাহেব আর ফোনটা বের করে আকাশকে কল করলো। ওপাশ থেকে আকাশ ফোন রিসিভ করতেই বলে উঠল, জি বড় আব্বু, বলুন। আকাশ, তুমি যেখানেই থাকো না কেন, তাড়াতাড়ি বাসায় আসো, খুব শীঘ্রই। এত প্রশ্ন করার সময় নেই, তুমি আসো, তারপর বলছি। আদনান সাহেব যে কলটি কেটে দেয়। আকাশ কিছু সময় পর বাসায় পৌঁছতেই দেখতে পেল তার বড় আব্বু সোফায় বসে খবরের কাগজ পড়ছিল। তখন আকাশ সামনে গিয়ে তার বড় আব্বুকে উদ্দেশ্য করে বলে, বড় আব্বুর কি হয়েছে? আমাকে এত তাড়াতাড়ি ডেকে আনলেন, কোনো কিছু সমস্যা হয়েছে নাকি? আদনান সাহেব খবরের কাগজ পড়ছিলেন। তখন আকাশের কণ্ঠ শুনে সামনে তাকিয়ে দেখে আকাশ। আদনান সাহেব আকাশকে দেখে বলে উঠল, ও আকাশ, তুমি এসেছো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি এখানে এসে বসে আছো। তুমি কি জানো এমপি সাইয়াদ খানের লোক
আগামীকালকে আমাদের পাশে যে বস্তিটা আছে ওই জায়গাতে ওর লোকগুলো কালকে হামলা করতে গিয়েছিল, কিন্তু সেখানে পুলিশ আসায় ওরা কিছু করতে পারেনি। আমি ভাবছি আবারও আসবে, ওই জায়গাতে হামলা করবে। ওই জায়গাটা ওর নজরে পড়েছে, মানে এখন ওই জায়গাটা ওর লাগবে। কেবল ওর একটাই উদ্দেশ্য, ওই জায়গাটা ও ফ্যাক্টরি তৈরি করবে। এমনকি ও তোমার উপরও হামলা করতে পারে। তাই তুমি সবসময় সাবধানে থাকবে। এই নাও, চা খাও। আদনান সাহেব একটা চায়ের কাপ আকাশের দিকে এগিয়ে দিয়ে আকাশ চায়ের কাপটি হাতে নেয়। প্রায় কয়েক চুমুক দিতেই আকাশের মাথাটা যেন কেমন ভন ভন করে ঘুরতে থাকে। আদনান সাহেব আকাশকে উদ্দেশ্য করে বলে উঠল, আকাশ, তুমি উপরে যাও, রেস্ট নাও রুমে গিয়ে, পরে কথা বলবো এই বিষয় নিয়ে। আকাশ আস্তে আস্তে সিঁড়ি উপরে উঠতে থাকে। আকাশ বুঝে উঠতে পারছে না তার হঠাৎ এমন কেন হচ্ছে, তার মাথাটা যেন ভন ভন করে ঘুরতে থাকে। আকাশ রুমে পৌঁছে দেখে আয়েশা ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছে। আকাশ আয়েশাকে কিছু একটা উদ্দেশ্য করে বলতে চেয়েছিল, কিন্তু তার আগে আকাশ জ্ঞান হারিয়ে পড়ে যায়। আয়েশা তখনও বুঝে উঠতে পারেনি। হঠাৎ তার এমন মনে হলো পিছনে কেউ এসেছে। পেছনে তাকিয়ে দেখে আকাশ জ্ঞান হারিয়ে পড়েছে। আয়েশা আকাশকে ফ্লোরে পড়ে যেতে দেখে আয়েশা আকাশের কাছে ছুটে এসে আকাশকে ধরে আয়েশা বলতে লাগলো, আকাশ কি হয়েছে? আকাশ, তুমি এমন করছো কেন? আকাশ চোখ খোলো প্লিজ। আকাশ, এই আকাশ, কি হয়েছে? চোখ খোলো, কি হয়েছে তোমার? আকাশ, কথা বলো আকাশ। আয়েশা এরকম জোরে চিৎকার শুনে বাসার সমস্ত লোক রুমের ভেতর এসে দেখে আয়েশা কান্না করছে। আকাশকে জড়িয়ে ধরে আকাশ নিচে জ্ঞান হারিয়ে পড়ে আছে। এটা দেখে আদনান সাহেব ও তার স্ত্রী রাইমা বেগম কাছে এসে বলতে লাগলো, আয়েশা মা, আকাশের কি হয়েছে? ও এরকম ফ্লোরে পড়ে আছে কেন? কি হয়েছে ওর? মা দেখো না, আকাশ চোখ খুলছে না। আকাশের কি হয়েছে? ও চোখ খুলছে না কেন? আকাশকে ফ্লোর থেকে উঠিয়ে বিছানায় শুয়ে দেয়। আদনান সাহেব আয়েশার কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠল, মা আয়েশা, তুমি কান্না করো না, আকাশের কিছু হবে না। আমি ডাক্তারকে ফোন করছি, ডাক্তার এখন এসে আকাশের চিকিৎসা করবে। তুমি কান্না করো না, আকাশ সুস্থ হয়ে যাবে। আদনান সাহেব রুম থেকে বেরিয়ে এসে তার ফোনটা বের করে তার বন্ধু রাশেদকে ফোন দেয়। ওপাশ থেকে রাশেদ ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল, হ্যাঁ আদনান, বল কি হয়েছে? আর হঠাৎ এতদিন পর কি মনে করে ফোন করলি? তুই যেখানেই থাকিস না কেন, এক্ষুনি আমার বাসায় চলে আয়, আর তোকে একটা কাজ করতে হবে। কাজটা এমন। তারপর আদনান সাহেব কি করতে হবে না হবে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। সবটা শোনার পর রাশেদ আদনান সাহেবের উদ্দেশ্যে বলে উঠল, কাল হয়ে যাবে বন্ধু, তুই চিন্তা করিস না। তবে হ্যাঁ, একটা কথা, কাজ হয়ে যাওয়ার পর গত 24 ঘন্টার ভিতরে ওই রুমে কেউ প্রবেশ করতে পারবে না। যদি কেউ প্রবেশ করে তাহলে তুই তো বুঝতেই পারছিস কি হবে। তাই সাবধানতাভাবে ওই রুমটা কেউ যেন প্রবেশ না করে। সেটার ব্যবস্থা আমি করব। তবে হ্যাঁ, একটা কাক পক্ষীও যেন না জানে। খুবই সাবধানতাভাবে তোকে এই কাজটা করতে হবে। আমি তোর ওপর ভরসা করে তোকে এই কাজটা দিলাম। আর হ্যাঁ, কাজটা খুবই দক্ষতার সাথে করতে হবে। আর হ্যাঁ, মনে রাখবি, আকাশের উপর যেন কোনো প্রভাব না করে, তাহলে তো বুঝতেই পারছিস কি হবে। আরও কিছু কথা বলে তারা দুজন ফোনটি কেটে দেয়। কিছু সময় পর বাসার কলিং বেল বেজে ওঠে। আদনান সাহেবকে দরজা খুলতে দেখে রাশেদ তার সামনে আদনান সাহেব রাশিকে দেখে তাকে ভেতরে নিয়ে আসে। এই নে, এটা আর উপরের রুমটাই আছে। তারপর আদনান সাহেব রাশেদকে উপরে নিয়ে আসে, যে রুমে আকাশ অসুস্থ হয়ে আছে। রুমে আসতে রাশেদ সবার উদ্দেশ্যে বলে উঠল, তোমরা সবাই বাইরে যাও, আমি দেখছি আকাশের কি হয়েছে। তারপর আদনান সাহেব সবাইকে নিয়ে বাইরে চলে আসে। এইদিকে আয়েশা তো কান্নায় ভেঙে পড়েছে, কারণ আয়েশা আকাশকে এরকম দেখে মনে মনে ভাবতে লাগে, কাল পর্যন্ত আকাশ ঠিকই ছিল, তাহলে ও হঠাৎ এমন হলো কেন? ও নিশ্চয়ই নেশা করেছে। আমি সেই দিন ওর ছাদ থেকে সিগারেটের গন্ধ পেয়েছি, নিশ্চয়ই ও নেশা করেছে। আয়েশা এসব কথা ভাবতে তার কান্নার বেগটা আরও জোরে বেড়ে গেল। আয়েশা তার মাকে জড়িয়ে ধরে কান্না করছে। এদিকে আদনান সাহেব আর রাইমা বেগম আয়েশাকে সান্ত্বনা দিচ্ছে। হঠাৎ সেখানে মাহি মেসি উপস্থিত হয়।
মাহিম আয়শাকে কান্না করতে দেখে মাহিম আয়শার উদ্দেশ্যে বলে উঠল, কি হয়েছে আয়শা আপু, তুমি কান্না করছো কেন? আর আকাশ কোথায়? সকাল থেকে আকাশকে দেখছি না, ওর ফোনটাও বন্ধ, কোথায় গেছে ও? আদনান সাহেব মাহিমকে কিছু বলতে যাবে তখনই আদনান সাহেব দেখে তার বন্ধু রাশেদ রুম থেকে বেরিয়ে এসেছে। তার বন্ধু রাশেদ সবার উদ্দেশ্যে বলে উঠল, রোগীর এখন বিপদমুক্ত, তবে একটা কথা, তাকে এই রুমে রাখা যাবে না। এই রুমে রাখলে তার আরও সমস্যা হতে পারে, তাই ওকে অন্য একটা রুমে নিয়ে গিয়ে রাখুন। আর হ্যাঁ, আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আগামী 2 ঘন্টার ভিতরে জ্ঞান ফিরে আসবেন। রাশেদ কথাগুলো বলে আদনান সাহেবের দিকে তাকিয়ে তোকে ইশারায় বুঝিয়ে দিল কাজ হয়ে গেছে। মাহিম ওখানে ছিল, তখনও কিছু বুঝে উঠতে পারেনি কি হয়েছে ওখানে। মাহিম সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, এখানে কি হয়েছে সবাই একটু খুলে বলবে? আর আকাশ কোথায়? আয়শা মাহিমকে সবটা খুলে বলল কে কি হয়েছে আকাশের সাথে। সবটা শোনার পর মাহিম, আকাশের এমন অবস্থা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করনি বড় আব্বু। তোকে বলতে চেয়েছিলাম বাবা, কিন্তু তার আগেই হঠাৎ করে হয়ে গেল। এখন এত কথা বলার সময় নেই। আকাশকে এই রুম থেকে অন্য একটা রুমে নিতে হবে। আর হ্যাঁ, এই রুমে বিগত 2 দিন ধরে কেউ প্রবেশ করবে না। আমার অনুমতি ছাড়া কেউ যেন এই রুমে প্রবেশ না করে। মাহিম তার বড় আব্বুর কথা শুনে বিপরীত কিছু বলতে যাবে তখনই আদনান সাহেব হাত দিয়ে থামিয়ে না বলেই রুমে প্রবেশ করলো। আকাশকে ধরে অন্য একটা রুমে নিয়ে আসে আর আদনান সাহেব এই রুমটা তালা লাগিয়ে। এইদিকে আয়শা আকাশে ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আছে। তার মনে মনে বলছে, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার কারণে আমি আমার এক নতুন জীবন ফিরে পেয়েছি। শুধু তোমার কারণে। তুমি জানো না আমার গর্ভে তোমার সন্তান আকাশ। তুমি জানলে এতটা খুশি হবে। তোমাকে আমি আকাশ ভালোবাসি, আকাশ ভীষণ ভালোবাসি তোমাকে। কিছু সময় পর লতা আর আকাশের সাহেলা বেগম মা এসে উপস্থিত হয় রুমে। আকাশের মা আকাশকে এরকম দেখে বলে উঠল, কি হয়েছে আকাশের? ও এরকম কি হলো? আয়শা মা, কি হয়েছে? আয়শা তার শাশুড়ির মায়ের কণ্ঠ শুনে ঘুরে তাকিয়ে দেখে আয়শা মাকে দেখে উদ্দেশ্য করে বলে উঠল, আমি রুমে ছিলাম তখন। আকাশ রুমে ঢুকতেই সে জ্ঞান হারিয়ে পড়ে যায় কিছু বুঝে ওঠার আগেই। তারপর কিছুক্ষণ থেকে আকাশের মা চলে যায় বাসায়। রাত তখন 10টা পিটপিট করে। চোখ খোলা আকাশ অনুভব করলো তার বুকে ভারী কিছু, তাই দেখলো আয়েশা তার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আকাশ বুঝে উঠতে পারছে না সে এখানে কিভাবে এলো। হঠাৎ তার মনে হতে আকাশ কিছুটা নড়ে চড়ে উঠতে আয়েশার ঘুম ভেঙে গেল। পিটপিট করে চোখ খুলে দেখে আকাশের জ্ঞান ফিরেছে। আকাশ খেয়াল করলো আয়েশার চোখ লাল হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আকাশ আয়েশার এরকম দেখে, আরে পাগলি, তুমি কান্না করছো কেন এভাবে? কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? আর আমি এখানে কেন? তুমি রুমে আসার আগে জ্ঞান হারিয়ে ফেলেছিলে। আমরা তোমাকে বিছানায় তুলে ডাক্তারকে ফোন করি, তারপর ডাক্তার তোমার চিকিৎসা করার পর তুমি। আয়েশার মুখ থেকে কথাগুলো শুনে আকাশের মনে পড়ে যায় আকাশ যে রুমের ভেতর প্রবেশ করবে। তখনই আকাশ জ্ঞান হারিয়ে পড়ে যায়। তারপর আর তার কিছু মনে নেই কি হয়েছিল। এইদিকে কোবরা কিং বসে আছে, সামনে দুপাশে লাইন দিয়ে অনেকগুলো গার্ডরা দাঁড়িয়ে আছে। কোবরা কিং এর হাতে একটি বিষাক্ত সাপ। পরিবেশটা থমথমে, মাঝে মাঝে বিষাক্ত সাপটি কোবরা কিং হাতে স্লাইড কাটছে। এতে যেন কোবরা কিং আরও জোরে উচ্চস্বরে হাসতে থাকে। কোবরা কিং বিষাক্ত সাপটির মাথা চেপে ধরে বিষাক্ত সাপটি চটপট করতে থাকে। কোবরা কিং বিষাক্ত সাপটিকে হাতের সাথে পেঁচিয়ে জোরে একটা টান দিতে সাপটি দুভাগে পরিণত হয়। সাপটিকে ফেলে দেয় কোবরা কিং হাত থেকে। কোবরা কিং এর এক গগন কাঁপানো হাসি দিয়ে বলে উঠল, বিষাক্ত সাপ, তার বিষে প্রতিটি মানুষের মৃত্যু হয়, আর আমি সাপের বিষাক্ত থেকে খুবই ভয়ঙ্কর।
সে এতটাই জোরে কথা বলছিল যে তার চিৎকারে বাইরে একটা দমকা হাওয়া বয়ে গেল। সেই সাথে বাসার ছাদের উপর কয়েকটি কবুতর ছিল, সেগুলোও উড়ে গেল। কোবরা কিং গুটি গুটি পায়ে প্রবেশ করলো অন্ধকার কারাগারের ভেতর, যেখানে আফজাল সাহেবকে বন্দি করে রেখেছে। ধীরে ধীরে আফজাল সাহেবের কাছে এসে বলতে লাগলো, আফজাল সাহেব, এত উত্তেজিত হলে হবে? তুমি ভেবেছ তোমার বন্ধু জোকসানকে আমি এমনি এমনি ছেড়ে দিয়েছি? তুমি ভুল ভাবছ। আমি তোমার বন্ধুকে ছেড়ে দিয়েছি যাতে আমি তোমার 3 বন্ধু অবধি পৌঁছাতে পারি। কারণ বাংলাদেশে এখন আমার টার্গেট একটাই, তোমার বন্ধু আফজাল সাহেবকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। জানো তো, ওই দেশের প্রধানমন্ত্রী তাকে তার জায়গা থেকে সরিয়ে বিশ্বস্ত লোক শায়াদ খান এখন বাংলাদেশের এমপি। তাকে বিশেষ টাকার অফার করছিলাম, আর টাকার লোভ পেয়ে সাথে সাথেই আমার সাথে হাত মিলিয়ে ফেলে আর বেইমানি করে। তোমার সাথে মনে পড়ে তোমার বন্ধু আফজাল সাহেবকে তার জায়গা থেকে সরিয়ে তার জায়গাটা বসিয়ে দিব। এরপর দেখতে থাকো বাংলাদেশ কি হয়। পুরো বাংলাদেশ আমার হাতের মুঠোয় থাকবে। এখন তোমার কিছুই করার থাকবে না। আমার সব প্ল্যান বেঁচতে গেছে ওই আফজাল সাহেবের জন্য। এতদিন যদি তাকে মেরে ফেলতাম তাহলে সবচেয়ে বড় কথা, আফজাল সাহেব যে আমার কাটা আমার একমাত্র। আর ওই আফজাল সাহেবের জন্য আমি আমার উদ্দেশ্যে সফল হইনি। কেন হয়নি জানো? কারণ আমি সেদিন ওদেরকে একটা সুযোগ দিয়েছিলাম, আর সেই সুযোগের ওরা সৎ ব্যবহার করেছে। আমি ওদেরকে শেষ করে দেব আমার রাস্তা থেকে। আর শুধুমাত্র রইল রোশন, তার জন্য, শুধু তার জন্যই। কোবরা কিংয়ের প্রতিটি কথার মাঝেই ছিল খুবই ভয়ঙ্কর এবং হিংস্র। এতটাই জোরের সাথে কথা বলছিল যে তার চিৎকারে যেন পুরো রুমটা কেঁপে উঠেছে। কিছু সময় পর কোবরা কিং আফজাল সাহেবের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। কোবরা কিং আফজাল সাহেবের দিকে তাকিয়ে দেখে আফজাল সাহেব মুচকি মুচকি হাসছে। আফজাল সাহেবকে মুচকি মুচকি হাসতে দেখে কোবরা কিং আফজাল সাহেবের মাথার চুল শক্ত করে ধরে রাগী গলায় বলে উঠল, ওই তুই হাসছিস কেন? আমি কি তোকে এখানে হাসির কথা বলেছি? কিসের জন্য হাসছিস? তুই হয়তো ভুলে যাচ্ছিস যে জ্যাকসনকে তোর হাতের নাগালে পাওয়া এতটাই সহজ। তুই হয়তো ভুলে যাচ্ছিস যে জ্যাকসন কোনো সাধারণ মানুষ না। আর কি বললি? আমার বন্ধু আমজাদ সাহেবকে তার রাস্তা থেকে সরিয়ে দিবি? তুই হয়তো ভুল করতে যাচ্ছিস, কারণ তোর অস্ত্র এত দামি শক্তিশালী হয়নি যে আমার বন্ধুকে বিনাশ করতে পারবে। আর বাকি রইল এমপি, সেও একসময় তার জায়গাটা হারিয়ে যাবে এবং সে তার কন্ট্রোলের বাইরে চলে যাবে। সাথে কোথায় যাবে সেটা তুই নিজেও জানিস না, কারণ ও আমার সাথে বেইমানি করেছে। এর ফলাফল ভয়াবহ মৃত্যু। এমন একজন আছে যে তাকে এমনভাবে মারবে তার লাশটা তো খুঁজে পাওয়া দূরের কথা, তার ছায়াও কেউ খুঁজে পাবে না। আর কি বললি? আমার বন্ধু আদনান সাহেবকে তুই খুঁজে বের করবি? সে যেখানে আছে অনেক ভালোই আছে, আর খুব তাড়াতাড়ি তার বিনাশ হবে। তোর খুব কাছের লোকগুলোই এক এক করে মৃত্যুর দুয়ারে চলে যাবে। কোবরা কিং আফজাল সাহেবের এমন উচ্ছ্বসিত কথা শুনে তার রাগ চরম সীমায় পৌঁছে যায়। কোবরা কিং একজন গার্ডের উদ্দেশ্যে বলে, ওই আমার চামুকটা নিয়ে আয়, এই দেখছি মুখে বলি ফুটেছে। এই শরীরে ঢুকার পড়েনি, তাই মুখে বলে ফুটেছে। তোর বলি আজ আমি ছুটিয়ে দিব। ওই আমার চাবুকটা দে, ওকে আজ এমনভাবে মারবো যেন ওর মুখ থেকে আর কোনো কথা বের না হয়। কোবরা কিংয়ের কথা শুনে একজন গার্ড একটা বড় চাবুক কোবরা কিংয়ের হাতে এগিয়ে দেয়। কোবরা কিং চাবুকটি নিয়ে আফজাল সাহেবের শরীরে এলোপাথারি মারতে থাকে। এতে যেন আফজাল সাহেব মাঝে মাঝে চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকারে অন্ধকার রুমটা যেন কেঁপে ওঠে। কিছু সময় পর মারা বন্ধ করে দেয়। আফজাল সাহেব জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে পড়ে যায়, আর কোবরা কিং সেখান থেকে বেরিয়ে চলে যায়। এইদিকে আদনান সাহেব গুটি গুটি পায়ে তার রুমে প্রবেশ করে। আদনান সাহেবের প্রবেশ করতেই তার স্ত্রী রাইমা বেগম একটি বড় ছবি হাতে নিয়ে অঝরে কান্না করছে।
এটা দেখে আদনান সাহেবের রাগ চরম সীমায় পৌঁছে গেছে। আদনান সাহেব তার স্ত্রী রাইমা বেগমের কাছে গিয়ে হাত থেকে ছবিটি নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। ছবিটি ছুঁড়ে মারতে ছবির কাচের অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে ফ্লোরে। আদনান সাহেব তার স্ত্রী রাইমা বেগমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আদনান সাহেব রাগী গলায় তার স্ত্রীর উদ্দেশ্যে বলে উঠল, রাইমা, তোমাকে না কতবার বলেছি তুমি ওর জন্য কান্না করছো? যে ছেলে আমাদের মান সম্মানের কথা একবারও ভাবেনি, একটা মেয়ের হাত ধরে আমাদের সামনে এসে বলে আমি বিয়ে করেছি। বাবা রাইমা, তুমি হয়তো ভুলে গেছো সেই দিন আমাদের মান সম্মানটা কোথায় গেছে। ওই ছেলে আমাদের একবারও সম্মানের কথা ভাবেনি ওই দিন, আর তুমি সেই ছেলের জন্য কান্না করছো। আমি ওকে তেজ্যপুত্র করেছি, আমি ওর কোনো চিহ্ন এই বাড়িতে রাখবো না, আর তুমি ওই ছেলের জন্য এত কান্না। হ্যাঁ, তুমি খুবই পাষাণ। দীর্ঘ 7 বছর ধরে আমার ছেলেকে তুমি আমার থেকে আলাদা করে দিয়েছো। আর কি বাকি রেখেছো তুমি? এরপরও বলছো আমি আমার ছেলেকে ভুলে যাব? আমি আমার ছেলেকে কখনোই ভুলে যাব না। তাকে আমি গর্ভে ধারণ করেছি, সে আমার সন্তান, আর তুমি বলছো তাকে ভুলে যেতে? তুমি খুবই পাষাণ। তাদের এরকম ঝগড়া শুনে আয়শা তড়িঘড়ি করে উপরে এসে দেখে বাবা মা দুজনে ঝগড়া করছে। আয়শা গুটি গুটি পায়ে তার বাবা মায়ের রুমে প্রবেশ করতে তার পায়ে কি যেন বেঁধে অনুভব করে। কাচের টুকরো নিচে তাকিয়ে দেখে একটি ছবি ফ্লোরে পড়ে আছে। আয়শা ছবিটি হাতে নিল। তার বাবা মায়ের দিকে এগিয়ে গিয়ে আয়শা বলে উঠল, বাবা মা, তোমাদের কি হয়েছে? তোমরা এইভাবে দুজনে ঝগড়া করছো কেন? আর মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আর বাবা, তুমি এত রেগে আছো কেন? কি হয়েছে? আদনান সাহেব তার মেয়ে গলা শুনে সে দিকে তাকায়। আদনান সাহেব তার মেয়ে এটা দেখে একটু শান্ত হলো, কারণ আদনান সাহেব চায় না তাকে এ বিষয়ে কোনো কিছু জানাতে। তাই আদনান সাহেব আয়েশার কাছে গিয়ে আদনান সাহেব শান্তভাবে বলে উঠল, না বাবা, আজকে আমাকে জানতেই হবে। আমি প্রতিনিয়ত মায়ের চোখে পানি দেখি, প্রতিনিয়ত মা এই ছবি বুকে নিয়ে কান্না করে। আর এই ছবিটা কার আমি জানতে চাই। সব বাবা, আমি জানতে চাই। আমাকে বলো কেন মা এই ছবি নিয়ে কান্না করে। তখন এই রুমে প্রবেশ করে আকাশ। আসার সময় প্রবেশ করতে সে দেখতে পেল তার বড় আম্মু কান্না করছে আর আয়েশার হাতে একটি ছবি। আকাশ আয়েশার হাত থেকে ছবিটি নিয়ে বুঝতে পারে, তাই আকাশ আয়েশার হাত থেকে ছবিটি নিয়ে নেয়। তার বড় আব্বুর উদ্দেশ্যে বলে উঠল, বড় আব্বু, আপনি এত রেগে আছেন কেন? আর বড় আম্মু একটু এই ছবিটি হাতে নিয়েছিল, এতে রেগে যাওয়ার কি আছে? বড় আব্বু, আপনি এভাবে রেগে থাকবেন না, আমি এই ছবিটি এখান থেকে নিয়ে যাচ্ছি। এটা বলে আদনান সাহেব রুম থেকে বেরিয়ে চলে গেল। আকাশ তার বড় আব্বুর কাছে এসে তারপর আম্মুকে ধরে বিছানায় বসিয়ে দেয়। পাশে আয়শাও বসে রাইমা বেগম আকাশের উদ্দেশ্যে বলে উঠল কান্না জড়িত গলায়, আকাশ বাবা, তুই আমার ছেলের কাছে নিয়ে যাবি? আমি না আমার ছেলেকে দীর্ঘ 7 বছর হয়ে গেল একটি বারের জন্য চোখে দেখিনি। তুই আমার ছেলের কাছে নিয়ে যাবি? বল। বড় আম্মু, তুমি কাঁদছো কেন? আমি তোমার ছেলের কাছে নিয়ে যাব, তুমি কান্না করো না। বড় আম্মু, হ্যাঁ আমি কথা দিচ্ছি বড় আম্মু, আমি তোমার ছেলের কাছে নিয়ে যাব। আয়েশা, তুমি বড় আম্মুর কাছে থাকো। আকাশ রুম থেকে বেরিয়ে চলে যায়। সিঁড়ির নিচে নামতে নামতে হঠাৎ মাহিমের সাথে দেখা হয়। মাহিম আকাশের হাতে তার ভাইয়ের ছবি দেখে আকাশকে প্রশ্ন করে, কিরে তুই কোথায় যাচ্ছিস? আর রোহা আর তোর হাতে ফাহিমের ছবি। এই দাঁড়া দাঁড়া 1 মিনিট, এই ছবিটা কি বড় আম্মুর কাছে ছিল? তার মানে বড় আব্বু আর বড় আম্মুর মাঝে একটা না একটা ঝামেলা হয়েছে। হ্যাঁ, ঝামেলা তো হয়েছে। বড় আব্বু আর বড় আম্মুর মাঝে ঝগড়া হয়েছে বরাবরই। এটাও বলেছে ফাহিমের কোনো চিহ্ন এই বাড়িতে থাকবে না। মাহিমের কথা শুনে তার বড় আম্মুর রুমে প্রবেশ করে। মাহিম রুমে প্রবেশ করতেই যাবে, তখনই দেখে তার বোন আয়শাকে দেখে তার বড় আব্বুর পাশে বসে আছে। ও আপনাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, আয়শা যে মাহিমের বোন এটা আকাশ মাহিমকে বলেছে। আপনারা আবার পরে বলবেন যে মাহিম কেন জানতে পারলো না। আর হ্যাঁ, আপনারা এতক্ষণ ধরে গল্পটি শুনতেছেন, এখন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলে। নিত্য নতুন রোমান্টিক মাফিয়া ও হ্যাকারের গল্প শুনতে চাইলে
এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে যাই। আর কারণ আপনাদের জন্য এত কষ্ট করে আমরা গল্প তৈরি করি, সেই উপলক্ষে তো একটা লাইক কমেন্ট করাই যায়, তাই না? তাই কথা না বাড়িয়ে চলুন আমরা গল্পে ফেরা যাক। মাহিম তার বড় আম্মুর পাশে বসলো আর বলল, বড় আম্মু, তুমি চিন্তা করো না, ফাহিম ভাইয়ের কাছে আমি তোমাকে নিয়ে যাব, আর তুমি কান্না করো না। বড় আব্বু একটু অভিমান করে আছে, দেখবে অভিমান ভেঙে গেলে এমনিতেই ফাহিম ভাইয়াকে মেনে নেবে। দেখো, একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে, তুমি কান্না করো না। রাত তখন 10টা বাজে। তখন আয়েশা শাওয়ার নিছিল। আয়েশা শাওয়ার নিয়ে বাইরে বেরিয়ে এসে দেখতে পেল আকাশ তার ল্যাপটপে ফেসবুকিং করছে। হঠাৎ আকাশের ফোনটি বেজে উঠল। ফোনটি কানে নিল। আকাশ ওপাশ থেকে কেউ একজন ভারী গলায় বলে উঠল। এটা বলেই ওপাশ থেকে কলটি কেটে যায়। আকাশ তার ল্যাপটপটি বন্ধ করে আয়েশার দিকে ঘুরে তাকিয়ে দেখে আয়েশা একটি নীল শাড়ি পরেছে, সাথে হালকা সাজ, ঠোঁটে হালকা লিপস্টিক। এতে যেন আয়েশাকে এক নীল পরীর মতো লাগছে। আকাশ গুটি গুটি পায়ে আয়েশার দিকে এগিয়ে যায়। আয়েশাকে পিছন থেকে জড়িয়ে ধরে আয়েশা তখন ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছিল। তখনই আকাশ জড়িয়ে ধরে পেছন থেকে আকাশ জড়িয়ে ধরাতে আয়েশা বলে উঠল, ছাড়ো, দেখো একদম দুষ্টুমি করো না, দুষ্টুমি করলে কিন্তু ভালো হবে না, ছাড়ো। আরে তুমি এমন করছো, আমি তো আমার বউকে জড়িয়ে ধরেছি, অন্য কাউকে তো ধরিনি। এটা বলে আকাশ আরও শক্ত করে আয়েশাকে ধরে এরপর আকাশ আয়েশাকে নিজের দিকে ঘুরিয়ে আয়েশার জোড়া নিজের দখলে নিয়ে চুষতে, এতে আয়েশা রেসপন্স করতে থাকে। দুজনে প্রায় 5 মিনিট পর আকাশ ছেড়ে দেয়। আয়েশাকে দুজনেই হাঁপাতে থাকে। আয়েশা আকাশের বুকে কিল ঘুষি মারতে থাকে আর বলতে থাকে, কুত্তা এমন ভাবে করে, আর একটু হলেই তো আমি। আয়েশা আরও কিছু বলতে যাবে, তখনই আকাশ আয়েশাকে কোলে তোলে বিছানায় শুয়ে দেয়। আকাশ আর আয়েশা ঘুমিয়ে যায়। রাত্রি 1টা বাজে। পরিবেশটা শান্ত, থমথমে। রাতের অন্ধকারে রুম থেকে একজন আগন্তুক ও অনেক আলোয় যায়। গেটের ধারে কালো মাস্ক পরিহিত একজন আগন্তুক বাইক নিয়ে পিচ ঢালা রাস্তার ওপর দিয়ে যেতে থাকে। হঠাৎ কিছু দূর যাওয়ার পর বাইকটি থেমে যায়। আগন্তুকটি বাইক থেকে নামে। অজানা আগন্তুকের সামনে কয়েকজন লোকের ভেতর কেউ একজন আগন্তুকের সামনে বলে উঠল, জঙ্গল জারি হোক, রাজত্ব সিংহের, তবে সে এখন রক্তের নেশায় বিভোর হয়ে আছে। তবে তোমরা অ্যাকশন নিবে, তবে খেয়াল রাখবে কিলার এখানে আছে কিনা, আর ও কি বাঁচে ফিরে কিনা। তারপর সব কয়টাকে ওখানে মেরে ফেলো। গিলারের যেন কোনো ক্ষতি না হয়, কারণ একমাত্র ওই চাবিকাঠিই বলতে পারবে এমপির কোথায় কোথায় সাম্রাজ্য আছে। তাহলে তোমরা রেডি হয়েও, তার আগে ভালো করে খেয়াল রাখো তোমাদের সব বন্ধুকে সাইলেন্সার লাগানো আছে নাকি। ওরা সবাই ভালো করে তাদের অস্ত্রগুলো দেখে নিল। তাদের অস্ত্র সব কয়টাতেই সাইলেন্সার লাগানো আছে কিনা। কিছু সময় পর তারা ওখানে থাকা সমস্ত লোকগুলোকে একে একে গুলি করে মেরে দেয়। কিলার তখন বিজনেস ডিল করতে ব্যস্ত। তখন সে পেছনে ঘুরে দেখে তার সমস্ত লোকগুলো মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং হঠাৎ একটা গুলি এসে লাগে। বিজনেস ডিল করতে এসেছিল সেও মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। কিলার বুঝে উঠতে পারছে না আর তার সাথে কি হচ্ছে। কিলার তার বন্দুক বের করে আশেপাশে গুলি করতে থাকে। হঠাৎ তখনই তার হাতে একটি গুলি এসে লাগে। কিলার একটু দূরে ছিটকে পড়ে। তখনই ঝোপের আড়াল থেকে একজন আগন্তুক বেরিয়ে আসে, কিলারের সামনে এসে দাঁড়ায়। কিলার আগন্তুকের উদ্দেশ্যে বলে উঠল, এই কে তুই? তুই আমাদের লোকগুলোকে এভাবে মেরে ফেললি কেন? কি চাস? আর কি তোর উদ্দেশ্য? আমাকে কেন মারছিস? তুই জানিস আমি কে? ঘুমন্ত হয় না ঘুমিয়েছিল, কিন্তু তুই সেই ঘুমন্ত হায়নাকে জাগিয়েছিস। কিন্তু ঘুমন্ত হায়না না জেগে উঠলে সে রক্তের নেশায় বিভোর হয়ে থাকে। তুই হয়তো জানিস না, এই শহরের আনাচে কানাচে প্রতিটি কোণায় ফিসফিসে কেবল একটাই শব্দ আছে, সেটার নাম হলো
যে কে? সে শুধু সবার প্রকাশে নয়, সে শুধু ছায়া হয়ে চলে। তুই হয়তো ভুল করেছিস, তাই তোকে এখন মরতে হবে। তবে মরার আগে বলে যা, এমপির এই শহরের এমপির কোথায় কোথায় তার সাম্রাজ্য আছে বল। আমি বলবো না। আমি যদি বলি তাহলে এমপি আমাকে মেরে ফেলবে। তুই কি ভেবেছিস আমি তোকে বাঁচিয়ে রাখবো? আজ তোর মৃত্যু হবে, তবে তোর মৃত্যুটা খুবই ভয়াবহ এবং ভয়ঙ্কর হবে। কথাটা বলেই আগন্তুক তার পেছন থেকে ছোট্ট চাইনিজ কুড়ালটি হাতে নিয়ে যেই না কিলারকে আঘাত করতে যাবে, তখনই কিলার ভয়ে ভয়ে বলে উঠল, বলছি আমাকে মারিস না। আমি বলছি সব। এমপির এই এলাকার 4টি গুদামঘর আছে, আর আছে এই জঙ্গলের প্রায় 1 কিলোমিটার দূরে একটি গুপ্তঘর আছে মাটির নিচে। সেখানে আছে তার কোটি কোটি টাকার সাম্রাজ্য, আর আছে বিভিন্ন কিছু অস্ত্র। সেই অস্ত্রগুলোই আমরা ওখান থেকে পাচার করি বিভিন্ন দেশে। আর একটি গুপ্ত বাড়ি আছে এই জঙ্গলের প্রায় শেষ সীমানায়। ওর বাড়িতে অনেকগুলো নারী আছে যেগুলোকে কালকে পাচার করার কথা। আমি এর থেকে আর বেশি কিছু জানি না। যতটুকু জানি ততটুকুই আমি বললাম। আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। আমি এই দেশ ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাব। আমি আর এই দেশে পা রাখবো না। আমাকে ছেড়ে দে। তোকে আমি ছেড়ে দিব না, তোকে মরতেই হবে। কারণ তুই এই শহরের কিছু ময়লা আবর্জনা, তাই তোকে মরতেই হবে। আর তোর রক্ত দিয়েই আমি আজকে আমার পানির পিপাসা মিটাবো। ঘুমন্ত হয় না, সে অনেক দিন থেকে রক্তের নেশায় বিভোর হয়ে আছে, তাই তো রক্ত দিয়ে আমি আমার পানির পিপাসা মিটাবো। এই বলে আগন্তুকটি তার হাতে থাকা চাইনিজ কুড়াল নিয়ে কিলারের শরীরে এলোপাথারি কোপাতে থাকে। এতে কিলারের নিথর দেহটি এক সময় নিশ্চিন্ত হয়ে কিলারের শরীরের রক্ত যেন পিচ ঢালা রাস্তায় লাল রঙের বঞ্চিত করেছে। পরিবেশটা শান্ত থমথমে, আশেপাশে পশু পাখির গর্জন আর মাঝে মাঝে মাংস কাটা শব্দে যেন পরিবেশটা মুখরিত করে তুলেছে। কিছু সময় পর সেখানে থাকা সমস্ত লাশগুলোকে এক জায়গায় করে তাদের শরীরে পেট্রোল ঢেলে সেখানে আগুন জ্বালিয়ে দেয়। সেখানে থাকা সমস্ত লাশগুলো ঝলসানা আগুনে পুড়তে থাকে। আগুনের তাপ যেন পুরো জায়গাকে গরম উষ্ণতা করে তুলেছে। আশেপাশে পশু পাখিরা যেন আগুন তাপ সহ্য করতে না পেরে তারা ডানা মেলে উড়ে যায়। এদিকে আগন্তুক তার বাইকের কাছে এসে বাইক স্টার্ট দিয়ে অন্ধকারের হাওয়ায় মিলিয়ে যায়। দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। রাত ঠিক 11টা বাজে 12 মিনিট। আয়েশা ঘুমিয়েছিল। তখনই আকাশ ঘরের দরজা আর লাইট বন্ধ করে দিয়ে বিছানায় এসে আয়েশাকে বুকের সাথে জড়িয়ে নেয়। আকাশ আয়েশার দিকে তাকায়, দেখে এখনো ঘুমায়নি। তার ভালোবাসার পরম যত্নে আবদ্ধ হয়। আয়েশা আকাশের ডান হাত আয়েশার পেটের কাছে রাখে। আয়েশা আকাশকে কিছু ইঙ্গিত করতে চাইছে। আকাশ বুঝতে পারছে না আয়েশা কেন এমন করছে, তাই আকাশ আয়েশাকে প্রশ্ন করে, আয়েশা কি হয়েছে তোমার? পেটে কি ব্যথা করছে? তুমি এমন করছো কেন? আয়েশা মাথা নাড়ায় আর যার উত্তর না। আকাশ আবারও প্রশ্ন করতে যাবে, তখনই আয়েশা বলে উঠল, আকাশ আমি প্রেগনেন্ট। তুমি বাবা হতে যাচ্ছ আর আমি মা হতে যাচ্ছি। আয়েশা কথাটা বলেই আকাশের বুকে মুখ গুজে আয়েশা যেন অনেকটাই লজ্জা পেয়েছে। কি সত্যি বলছো আমি বাবা হতে যাচ্ছি আর তুমি মা হতে যাচ্ছ? আম্মু, বড় আব্বু এরা সবাই জানে? না, এখনো সবাইকে জানাইনি। ভাবছি সবাইকে সারপ্রাইজ দিব, সেইভাবে সবাইকে জানাইনি। তুমি জানো আয়েশা, আমি কত খুশি হয়েছি। আমি বাবা হব, তুমি মা হবে। এর থেকে বড় আনন্দের কি হতে পারে? আজকে আমি অনেক খুশি। আকাশ আয়েশাকে কোলে তুলে নিয়ে রুমের ভেতর ঘুরতে থাকে। সে আজকে মহা খুশি হয়েছে। আরে কি করছো, কি ছাড়ো। পরের দিন সকালবেলায় মাহিম ঘুম থেকে উঠে গুটি গুটি পায়ে হেঁটে আসে। তখনই দেখতে পেল তার বাবা মাকে দেখে দৌড়ে ছুটে গেল তার বাবা মায়ের কাছে। গিয়ে তার বাবা মাকে জড়িয়ে ধরে আর বলে উঠল মাহিম, মা বাবা, তোমরা হঠাৎ না বলেই চলে এসেছো। আমাকে একবার বললে আমি তোমাদেরকে রিসিভ করে নিয়ে আসতাম এয়ারপোর্ট থেকে। মাহিম
মাহিমের বাবা আজগার সাহেব মাহিমের মাথায় হাত দিয়ে বলে উঠল, সারপ্রাইজ দেবো বলে আসিনি। আর সব থেকে বড় কথা, আমাদের এতদিন লাগতো না। তোমার মা কতগুলো শপিং করছে, পুরো শপিং বাজার উঠিয়ে নিয়ে এসেছে। শুধু তাই নয়, তোমার মা আমাকে কয়দিন নাজেহাল করে ছেড়েছে। মাহিমের বাবার কথা শুনে মাহিমের মা ললিতা বেগম কিছুটা রেগে যায়। তাই রাগী ভাব নিয়ে মাহিমের বাবার উদ্দেশ্যে বলে উঠল, কি বললে তুমি? আমি তোমাকে নাজেহাল করে ছেড়েছি? নিজে কি করেছো? নিজে তো অফিসের কাজে সময় পার করে ফেলেছো, আর দোষ দিচ্ছ আমার উপর। মাহিমের বাবা মা এই রকম ঝগড়া দেখে মাহিম কিছু বলতে যাবে, তখনই আদনান সাহেব সিঁড়ির নিচে নামতে নামতে বলে উঠল। মাহিমের বাবা মা চলে যায় রুমে ফ্রেশ হতে। এদিকে আকাশ ঘুমিয়েছিল, তখনই তার মুখে পানি পড়ে আকাশ পিট করে চোখ খুলে দেখে আয়েশা ড্রেসিং টেবিলের সামনে চুলা ঝাড়ছে। আকাশ উঠে আস্তে আস্তে আয়েশার কাছে এসে আয়েশাকে পেছন থেকে জড়িয়ে ধরে। দেখো, একদম ভালো হবে না কিন্তু, ছেড়ে দাও, যাও ফ্রেশ হয়ে আসো। যদি না ছাড়ি তাহলে কি করবে বউ? তোমাকে আদর করব, এখন আমাকে আদর করতে দাও। তোমার ঠোঁটের উষ্ণতা আমাকে খুব বেশি আকর্ষণ করছে। একটিবার তোমার ঠোঁটের উষ্ণতা পেতে চাই। দেখো, ভালো হবে না কিন্তু, ছেড়ে দাও বলছি, নয়তো কি বউ? কি করবে তুমি? আকাশ আরও কিছু বলতে যাবে, তখনই আকাশ আয়েশাকে নিজের দখলে গুজতে থাকে। এইদিকে হঠাৎ করে লতা রুমে প্রবেশ করে। লতা একটু চমকে যায়। লতা চোখ বন্ধ করে বলতে থাকে, আমি কিছু দেখিনি ভাইয়া, আমি কিছু দেখিনি। আমি যাই, হ্যাঁ, পরে আসবো। আর হ্যাঁ, নিচে আসো, খাবার খাওয়ার জন্য ডেকে পাঠিয়েছে। আর একটা কথা, রোম্যান্স করার সময় দরজা ঠিক মতন লাগানো আছে কিনা সেটা দেখে তারপর রোম্যান্স করতে হয়, জানো না নাকি ভাইয়া? লতা এই বলে চলে যায়। আয়েশা লজ্জায় যেন শেষ হয়ে গেছে। আয়েশা আকাশকে ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে দিল। কিছু সময় পর আকাশ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আকাশ আর আয়েশা নিচে এসে ডাইনিং টেবিলে খাবার খেতে বসে যায়। অন্যদিকে অফিসার ফাহিম থানায় এসে ডেস্কে বসেছে। হঠাৎ একজন পুলিশ অফিসার এসে একটি ফাইল দিল। অফিসার ফাহিমের দিকে বাড়িয়ে বলে উঠল, স্যার, এই ফাইলে আছে জাফরউদ্দিনের লাশের কিছু ক্লু পাওয়া গেছে, আর সাথে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। তবে ওই ফিঙ্গারপ্রিন্টটি কোনো মানুষের নয় জানা গেছে, একটি পশু। আর সব থেকে বড় কথা স্যার, জাফরউদ্দিনকে মারার আগে তাকে বিষাক্ত সাপের বিষ দিয়ে মারা হয়েছিল। তবে স্যার, অবাক করার বিষয় হয়েছে, এই সাপের বিষ শুধু জাফরউদ্দিনের শরীরেই পাওয়া গেছে, আর আশেপাশে তার রক্তে ছিল। ওই রক্ত পরীক্ষা করে দেখা গেছে সাপের বিষ স্যার। আমি ভাবছি যে তাকে মেরেছে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে ওখানে কোনো মানুষের হাতের ছাপ পাওয়া যায়নি, কিন্তু পশুর ছাপ পাওয়া গেছে। স্যার, এই কেসটা যতই আমরা সহজ মনে করছি ততই আরও জটিল দিকে যাচ্ছে স্যার। তুমি ঠিক বলেছ। আমরা যতই সহজ মনে করছি ততই যেন জটিল হয়ে যাচ্ছে কেসটা। খুনি খুব চালাক। ভার্সিটি শেষ করে লতা আর ফারিয়া দুজনে লিক পার্কের বেঞ্চে বসিয়ে বাদাম খাচ্ছে। হঠাৎ কিছু বখাটের ছেলে ওদের সামনে আসে। ছেলেগুলোর মধ্যে একজন ছেলে বলে উঠল, আরে সুন্দরী, তোমরা এখানে বসে বসে আরামায়েশ করছো? ওই তোরা দেখেছিস এই মেয়েটা কি সুন্দর আর কি হট লাগছে রে। এই মেয়েটাকে যদি একাতের জন্য পেতাম না তাহলে। অসভ্য বিয়াদব ছেলে কোথাকার। বাসায় কি তোদের মা বোন নেই? রাস্তাঘাটে মেয়েদের দেখলে কিস করতে মন চায়। তোদের মতো কিছু ছেলে আছে না, তারা রাস্তাঘাটে চলতেই ভয় পায়। অসভ্য বিয়াদব ছেলে কোথাকার। আরে সুন্দরী, এই এখনো বেদবের কি কিছুই দেখনি? এবার দেখবি বেদবের কি কি হয়। এইদিকে লতা তো অনেকটাই ভয় পেয়ে আছে। ধীরে ধীরে ছেলেগুলোর মধ্যে একজন ছেলে এগিয়ে আসে। যখনই ছেলেটা ফারিয়ার ওড়না ধরে টান দিতে যাবে, তখনই পেছন থেকে কেউ একজন তাকে লাথি মারে। ছেলেটা দূরে গিয়ে ছিটকে পড়ে। ফারিয়া আর লতা তখন চোখ বন্ধ করেছিল। চোখ খুলে দেখে সামনে মাহিম দাঁড়িয়ে। মাহিমকে দেখে লতা আর ফারিয়া কিছুটা স্বাভাবিক হয়। মাহিম এখানে এসেছিল তার বন্ধুদের সাথে আড্ডা দিতে। তখনই সামনে থাকা বেঞ্চে তার চোখ যায়, দেখে ফারিয়া আর লতা বসে বাদাম খাচ্ছে। তখন একদল বখাটের ছেলে এসে ফারিয়া আর লতাকে
প্র্যাকটিস করতে লাগলো। মাহিম দূর থেকে তাদেরকে দেখতেছিল তারা ফারিয়ার লতার সাথে কি করে। যখনই দেখলো ফারিয়ার ওড়না ধরে টান দিচ্ছে তখনই মাহিমের রাগ মাথায় উঠে যায়। মাহিম দৌড়ে গিয়ে লোকটির বুকে সদরে এক লাথি মারে। লোকটি দূরে গিয়ে ছিটকে পড়ে। মাহিম এমপির নাম শুনতে তার রাগ আরও বেড়ে যায়। তারপরও সে শান্ত আর গম্ভীর গলায় ছেলেদের উদ্দেশ্যে বলে উঠল, সাহস থাকে তো ওদের টাচ করে দেখি তোদের কত বড় সাহস। মাহিম কথাটা বলতে না বলতেই ওখানে থাকা একজন ছেলে এসে লতার শরীরে স্পর্শ করতে যাবে তখনই মাহিম তার মুখ বরাবর একটা ঘুষি মারে। মেয়েটির মুখ দিয়ে রক্ত বেরিয়ে পড়ে কিছুটা, সাথে সাথে দূরে গিয়ে ছিটকে পড়ে। এটা দেখে সবাই একটু পিছিয়ে যায়, কিন্তু পরক্ষণেই তারা একসাথে মাহিমের উপরে ঝাঁপিয়ে পড়ে। মাহিম তাদের সব কয়টাতে এমনভাবে মেরেছে যেন তারা দীর্ঘ 2 মাস ধরে হাসপাতালে বেড থেকে উঠতে না পারে, আবার কাউকে তো পঙ্গু করে ছেড়েছে। মাহিম লতা আর ফারিয়ার দিকে তাকিয়ে আছে। মাহিনের চোখ দুটো লাল হয়ে আছে। লতার মাহিম ভাইকে সে কখনো এভাবে রাখতে দেখেনি, আজ প্রথম তার মাহিম ভাইকে এমন রেগে যেতে দেখেছে। লতা কিছুটা ভয় পেয়ে আছে আর ফারিয়া তো ভয়ে কান্না করে দিয়েছে। মাহিম গম্ভীর গলায় বলে উঠল, কাল থেকে যেন তোদের বোরকা আর মুখে পর্দা ছাড়া বাইরে বেরোনো নিষেধ। যদি দেখি বোরকা ছাড়া বাইরে বেরিয়েছিস তাহলে তোদের দুজনের বাড়িতে বসিয়ে রাখবো, বুঝেছিস আমার কথা? লতা, যা বাড়িতে গিয়ে বস। লতা মাহিমের কথা মতো চলে যায় মাহিমের গাড়িতে গিয়ে বসে। লতার এইদিকে ফারিয়া দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মাহিম ফারিয়ার কাছে আসে। মাহিম ফারিয়ার 2 গাল ধরে তার চোখের পানি মুছিয়ে দিয়ে কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। এরপর ফারিয়াকে মাহিম তার বুকের মাঝে মিশিয়ে নেয়। মাহিম মিনমিন গলায় বলে উঠল, সরি ফারিয়া, আমাকে মাফ করে দিও। তোমাকে এতদিন আমি অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দিও ফারিয়া। আমি তোমাকে এই দিন অনেক কষ্ট দিয়েছি। তুমিও আমাকে মাফ করে দিও। আমার রায়নের মতো খারাপ ছেলের ফাঁদে পড়ে তোমার সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছি। রায়ান সে ভালো ছিল না, সে আমার শরীরকে ভোগ করতে চেয়েছিল। তুমি আমাকে মাফ করে দিও। অতীতের কথা ভুলে যাও, ওটা আমাদের মাঝে অতীত ছিল। তাই অতীতকে ভুলে গিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমি কথা দিচ্ছি ফারিয়া, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। জানো ফারিয়া, তোমার এই কঠিন কষ্ট দিয়ে আমি নিজেকে অনেক কষ্ট দিয়েছি। আমি আর তোমাকে হারাতে চাই না ফারিয়া, আমি তোমাকে কখনোই কোথাও ছেড়ে যাব না। পরিবেশটা যেন শান্ত থমথমে। এইদিকে 2টি ভালোবাসার পূর্ণতা পেল। মাহিম ফারিয়ার হাত ধরে ধীরে ধীরে পার্কের ময়দান ত্যাগ করলো। ফারিয়াকে মাহিম তার গাড়িতে বসিয়ে মাহিম ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যেতে থাকে। এইদিকে আকাশ তার ল্যাপটপ নিয়ে ফেসবুকিং করছিল। হঠাৎ একটা ভিডিও দেখে তার চোখ আটকে যায়। আকাশ ভিডিওটি দেখছে একটি মেয়ে গোসল করছে, তাও আবার লগ্ন অবস্থায়। মেয়েটির শরীরে সব কিছুই বোঝা যাচ্ছে। আকাশ আর কিছু না ভেবে আইডির লিঙ্কটা মাহিমের ইমেলে পাঠিয়ে দিয়ে আকাশ ল্যাপটপটি বন্ধ করে দেয়। কিছু সময় পর রুমে আয়েশা আসে। আকাশের পাশে বসে আয়েশা আকাশকে প্রশ্ন করে, আকাশ, বাবা ওই দিন মায়ের সাথে ঝগড়া করেছিল, আর ওই ছবিটা কার আমি জানতে চাই। মা কেন প্রতিনিয়ত কান্না করে ওই ছবিটা বুকে নিয়ে? ওই ছবিটা কার? আর বাবা ওই ছবিটা দেখলে এত রিয়েক্ট করে কেন? বাবা ওই ছবিটাকে দেখতে পারে না। সব প্রশ্নের উত্তর আমি চাই, তুমি বলো আকাশ। এই প্রশ্নের উত্তর তুমি কেবল এক জায়গায় পাবে, তবে তোমাকে ওই জায়গায় যেতে হবে, তারপর তুমি সব প্রশ্নের উত্তর পাবে। আর আব্বু আপু কেন এই ছবিটিকে দেখতে পারে না তার কারণও আছে, সেটা নয় তুমি সময় হলে জানতে পারবে। তবে এইটুকু জেনে রাখো, তোমার রক্তের সম্পর্কের কেউ। আমি সেখানে যেতে চাই, আমি সব জানতে চাই কেন মা কান্না করে প্রতিনিয়ত। আমি তোমাকে নিয়ে যাব, তবে আজকে নয়, অন্য একদিন নিয়ে যাব। আর সেখানে গেলেই তুমি সব তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। আকাশ এতটুকু বলেই আয়েশাকে নিয়ে রুম থেকে বেরিয়ে বাইরে চলে আসে।
এইদিকে আদনান সাহেব আর তার ভাই আসগর সাহেব দুজনে বসে টিভি নিউজ দেখছিল। শহরের পাশে বিদঘুটে গভীর জঙ্গলে পাওয়া যায় কিছু মানুষের লাশ, তবে লাশগুলোর শরীরের কোনো মাংস অবশিষ্ট নেই, শুধু রয়েছে হাড় আর কঙ্কাল। দেখে মনে হচ্ছে এই জায়গাটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সাথে পিচঢালা রাস্তার উপরে পাওয়া যায় মানুষের শরীরের অনেকগুলো মাংসের টুকরো। তবে এই জায়গাটায় কোনো মানুষ স্থির হয়ে থাকতে পারছে না। জায়গাটায় বেশ বিদঘুটে গন্ধ আর সেই সাথে মর্মান্তিক একটি মানুষের লাশ। তবে এই লাশটিকেও ঠিক একই রকমভাবে মারা হয়েছে। তবে কেউ জানে না এই লাশগুলো কার বা কে মেরেছে। শুধু লাশের পাশে একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে লেখা আছে, জেকে দ্য গ্যাংস্টার ইজ ব্যাক। কে এই জেকে? পুরো শহরে আতঙ্ক তৈরি করে দিয়েছে। শহরের সবার মুখে মুখে একটাই নাম, জেকে। সে কি আসলেই কোনো আতঙ্ক নাকি কোনো কালো ছায়া? বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন 24 টিভি নিউজ। নিউজটা দেখে আসগর সাহেব বলে উঠল, শহরে এত খুনের সংখ্যা বেড়ে গেছে যে বাইরে বেরোনোই কঠিন হয়ে যাচ্ছে। আমাদের সন্তানদেরকে সাবধানে রাখতে হবে। বলা তো যায় না কখন কার উপর দিয়ে জ্বর বয়ে উঠে আসে। আসগর সাহেবের এমন কথা শুনে আদনান সাহেব একটি রহস্যময় হাসি দেয়, যা সবার অগোচরে। আদনান সাহেব মনে মনে অনেক কিছু ভেবে চলেছে। তার ভাবান্তে রয়েছে অনেক রহস্য এবং গম্ভীর। আদনান সাহেব চায়ের কাপটি হাতে নেয়, চায়ে এক চুমুক দিয়ে আবার টি টেবিলে রেখে আবার নিউজ চ্যানেলে চোখ দেয়। আকাশ আর আয়শা গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করছে। তখনই আকাশ দেখতে পেল তার ছোট্ট আবু আসগর সাহেবকে। আকাশ কাছে গিয়ে তার ছোট্ট আব্বুকে জড়িয়ে ধরে আসগর সাহেব আকাশের মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, কেমন আছিস বাবা আকাশ? ভালো আছি ছোট আব্বু। তবে তুমি আসবে আমাদের কাউকে জানাওনি কেন? আর আমাদের কথা এতদিন তুমি ভুলেই গিয়েছো। যদি মনে রাখতে তাহলে আসার সময় আমাদেরকে বলে আসতে। রান্নাঘরের কিচেন থেকে হাতে চিকেন পাস্তা নিয়ে গুটি গুটি পায়ে ললিতা বেগম সবার সামনে এসে টি টেবিলের কাছে রাখে। আকাশ তার ছোট আম্মুকে দেখে তার ছোট আম্মুর কাছে গিয়ে তার ছোট আম্মুকে জড়িয়ে ধরে। ও ছোট আম্মু, তোমার হাতের চিকেন পাস্তা না অনেক মিস করেছি। এইগুলো সব পাস্তা আমি একা নিজে খাবো, কাউকে দেব না। এমনকি মাহিম লতা কেউ খাবে না, সব আমি খাবো। পাগল ছেলে একটা। আকাশ চিকেন পাস্তা প্লেটে নিয়ে সোফায় বসে খাচ্ছে। এমন সময় মাহিম, লতা আর ফারিয়া নিচে নামে। দেখে আকাশ বসে বসে চিকেন পাস্তা খাচ্ছে। আয়শা গুটি গুটি পায়ে এসে তার বাবার পাশে বসে এতক্ষণ ধরে আসগর সাহেব খেয়াল করেনি। আসগর সাহেব দেখলো একটি মেয়ে তার বড় ভাইয়ের পাশে বসেছে। তাই তার বড় ভাইকে প্রশ্ন করলো আসগর সাহেব, ভাইয়া তোমার পাশে এই মেয়েটিকে? এই মেয়েটিকে তো চিনলাম না। এরপর আদনান সাহেব সমস্ত ঘটনা তার ছোট্ট ভাই আসগর সাহেবকে খুলে বলে। আসগর সাহেব তো সবটা শুনে মহা খুশি, কারণ আসগর সাহেব তাদের ছোট মেয়েকে ফিরে পেয়েছে। আসগর সাহেব তার স্ত্রী ললিতা বেগমকে জোরে ডাক দেয়, মাহিমের মা কোথায় গেলে তুমি? আর এখানে আসো, দেখে যাও আজ থেকে 17 বছর আগে যে মেয়েকে আমরা হারিয়েছি ফেলেছিলাম, আজ দেখো আমাদের মেয়ে আমাদের কাছে। আমরা আমাদের মেয়েকে ফিরে পেয়েছি। তুমি বলতে না একদিন না একদিন ঠিকই আমাদের মেয়ে আমাদের কাছে ফিরে আসবে। এই দেখো আমাদের মেয়ে আমাদের কাছে ফিরে এসেছে। ললিতা বেগম তার স্বামী আসগর সাহেবের চিৎকার শুনে তাদের কাছে আসে। আসগর সাহেব তার স্ত্রীকে সমস্ত কথা খুলে বলল। তারা তাদের মেয়েকে পেয়ে অনেক খুশি, কারণ তার পুরো ফ্যামিলি তাকে ঘিরে। কিন্তু সে কাকে নিয়ে বেঁচে থাকবে? ললিতা বেগম আয়শার কপালে মুখে চুমু নিয়ে আয়শাকে বুকে জড়িয়ে বলে উঠল, আল্লাহর অসীম শুকরিয়া, আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। এর চেয়ে বড় আনন্দ আর কিছুই নেই। আমরা আমাদের মেয়েকে আর কোথাও হারাতে দেব না। এখান থেকে আমাদের মেয়েকে আমাদের কাছেই রাখবো। ললিতা বেগম আয়শাকে নিয়ে উপরের রুমে চলে গেল। এইদিকে আকাশ সবাই বসে পাস্তা খাচ্ছে। আকাশ আর একটা পাস্তা হাতে নিতে যাবে, তখনই দেখে তার প্লেটে চিকেন পাস্তা নেই। পেছনে ঘুরে দেখে লতার মাহিম তার পাস্তা খাচ্ছে। এটা দেখে আকাশ তো অনেকটাই রেগে যায়। রেগে গিয়ে মাহিমের আর লতার দিকে ধেয়ে আসে।
ওরা আবার কম কি? ওরা দৌড় মারলো, আকাশ ওদের পেছনে দৌড়াচ্ছে আর বলছে, দেখ, ভালো হবে না কিন্তু। ছোট আম্মু আমার জন্য চিকেন পাস্তা বানিয়েছে, আর তোরা সেগুলো নিয়ে নিলি। দাঁড়া বলছি, ধরতে পারলে না একেবারে। পারলে আমাদের ধরে তো দেখা ভাইয়া। চিকেন পাস্তা কি তুই একাই খাবি নাকি? আদনান সাহেব আর আজগর সাহেব তারা দুজনে মুচকি হাসি দেয়। মনে মনে বলছে, আমাদের পরিবার যেন সারা জীবন যেন এভাবেই চলতে থাকে। অন্যদিকে গুটি গুটি পায়ে এতিমখানার প্রবেশ করছে জুবায়ের সর্দার। ধীরে ধীরে এগিয়ে যায়। জুবায়ের সর্দার, তার চোখে মুখে খুবই বিষম এবং রাগের ছাপ তা বোঝাই যাচ্ছে। এতিমখানার আশেপাশে বাচ্চাগুলো খুশিতে খেলা করছে। পরিবেশটা যেন হাসি খুশিতে এক অন্যরকম করে তুলেছে। জুবায়ের সর্দার রাহেলা বেগমের কাছে গিয়ে দুহাতে তালি দিতে দিতে মুখে একটু মুচকি হাসি দিয়ে বলে উঠল, বাহ বুড়ি বাহ, বেশ হাসি খুশিতে আসিস দেখছি। অনেক দিন পর আমি আবার আনার জান পাখিটা কাছে দেখা করতে এসেছি। এই বুড়ি কোথায়? আমার সেই জান পাখিটা, তাকে আমার সামনে নিয়ে আয়। কতদিন হয়ে গেল তাকে আমি আমার সামনে দেখিনি। কোথায় কোথায় আমার সেই আয়েশা জান পাখিটা কোথায়? রাহেলা বেগম চমকে যায়, সাথে কিছুটা ভয়ও পায় রাহেলা বেগম। মিনমিনিয়ে গলায় বলে উঠল, দেখো বাবা, তুমি তাকে খুঁজছো, সে অনেক দিন আগে এখান থেকে চলে গেছে। আমরা জানি না সে এখন কোথায়। এই বুড়ি, ও চলে গেছে নাকি ওকে পালাতে সাহায্য করেছিস? নিশ্চয়ই এমনি এমনি চলে যায়নি, তোরা ওকে পালাতে সাহায্য করেছিস। আমি ছিলাম না আর তোরা ওকে এখান থেকে পালাতে সাহায্য করেছিস। জুবায়ের সর্দারের এরকম রাগী কথা শুনে ওখানে থাকা সমস্ত মানুষ যারা অনাথ আশ্রমে কাজ করে থাকে তারা সবাই রাহেলা বেগমের কাছে। তিথি নামের একটি মেয়ে আছে কাছে। তিথি ভয়ে ভয়ে জুবায়ের সর্দারের উদ্দেশ্যে বলে উঠল, দেখুন, আপনারা কিন্তু এখানে বেশি বাড়াবাড়ি করছেন আপু। এখন থেকে চলে গেছে অনেক দিন হলো। আমরা তাকে অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। ওই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? তোরা এই অনাথ আশ্রমের প্রতিটা রুম খুঁজে দেখ কোথায় লুকিয়ে আছে। ভেতরে পুরো রুম তন্ন তন্ন করে খুঁজছে কিন্তু কোথাও পায় না। তাই জুবায়ের সর্দারের লোকেরা অনাথ আশ্রমের রুম থেকে বেরিয়ে আসে। জুবায়ের সর্দারের কাছে তার লোকের ভেতর থেকে একটা লোক তার উদ্দেশ্যে বলে উঠল, কি বললি? ওইখানে নেই? তাহলে কোথায়? এই বুড়ি শোন, আর আমি এখান থেকে যাচ্ছি, তবে ওকে যদি একবার হাতের নাগালে খুঁজে পাই তাহলে সেই দিনই কী হবে সেটা তুই নিজেও ভাবতে পারবি না। ওকে তো আমি খুঁজে বের করবই। ওই চল তোরা এখান থেকে। জুবায়ের সর্দার অনাথ আশ্রম থেকে বেরিয়ে চলে যায়। এদিকে রাহেলা বেগম তো কান্না করে দেয়। তিথি রাহেলা বেগমকে সান্ত্বনা দেয়, বড় মা, তুমি দেখো, আয়েশা আপু যেখানে আছে একদম ঠিক আছে। আয়েশা আপুকে ও কখনোই খুঁজে পাবে না, দেখে নিও। আয়েশা আপু যেখানে আছে খুবই ভালো আছে। তারপরও মা, আমার কেমন জানি ভয় লাগছে। অনেক দিন হয়ে গেল মেয়েটা নেই। যদি ওই শয়তানটা আয়েশাকে খুঁজে পায় তাহলে আয়েশার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি যেন মেয়েটা সেখানে আছে সেখানেই ভালো থাকে। বড় মা, তুমি কিছু চিন্তা করো না, আমি আয়েশা আপুকে খোঁজার চেষ্টা করব। তুমি দেখো, চিন্তা করো না বড় মা। অন্যদিকে মাহিম তার ল্যাপটপ নিয়ে ফেসবুক ইন করতেছিল। হঠাৎ মাহিমের ল্যাপটপ একটি নোটিফিকেশন আসে। মাহিম ওটা ওপেন করতে দেখতে পেল সেটা আকাশের ইমেল থেকে এসেছে। একটি ফেসবুক আইডি লিংক। মাহিম লিংকটি ওপেন করে দেখতে পায় একটি ভিডিও, যে ভিডিওটি আকাশ ওই দিন দেখেছিল। এটা দেখে মাহিমের রাগ তো চরম পর্যায়ে পৌঁছে গেল। মাহিম কিছু না ভেবে প্রায় 10 মিনিটে ওই আইডি মাহিম তার নিজের আয়ত্তে নিয়ে নেয়। মাহিম আইডির ভেতর প্রবেশ করে। মাহিম প্রবেশ তো করে তো অনেকটাই অবাক, সাথে রেগে যায়। কারণ অনেকগুলো মেয়ের গোসল করা, উলঙ্গ ভিডিও করা এই ফেসবুক আইডিতে আইডিটার নাম। মাহিম ওখানে থাকা সমস্ত ভিডিওগুলো দেখতে থাকে, তবে ভিডিওগুলো সব প্রাইভেট করে রাখা ছিল। সমস্ত ভিডিও ডিলিট করে দিল। মাহিম আরও একটা কাজ করলো, সে আইডির মেসেঞ্জারে গিয়ে মেসেঞ্জার চেক করে দেখলো কিছুক্ষণ আগে ফেসবুক আইডিতে যে ভিডিওগুলো দেখেছিল
ওই ভিডিওগুলো এই মেসেঞ্জারে দিয়ে ব্ল্যাকমেইল করে তাদের সাথে রুম ডেট করেছে। মাহিম যেন এটা দেখে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তাই ফেসবুক আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে দেয়। সাথে মেসেঞ্জারে যতগুলো মেয়েদের উলঙ্গ গোসল করা ভিডিও ছিল সমস্ত ডিলিট করে দেয়। মাহিম জানার চেষ্টা করে এই ফেসবুক আইডিটা কার। কিছু সময় পর মাহিম এই আইডিটা কার জানতে পারে। আপনারা আবার কি ভাবছেন কার হতে পারে? তবে চলুন আমরা মাহিমের মুখ থেকে শুনে এই আইডিটা কার। জঙ্গলে শিকার করতে হলে আগে জঙ্গল সম্পর্কে ধারণা রাখতে হয়, কিন্তু শিকার করতে হলে আগে সেই জঙ্গলটা নিজের আয়ত্তে নিয়ে শিকারের নাম হতে হয়। রাকিব, সেদিন তোকে ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করছি। ভেবেছিলাম তুই নিজেকে শুধরে নিবি, কিন্তু না, তোকে একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করেছিস। তৈরি থাক, তোর মৃত্যুটা এত ভয়ঙ্করভাবে হবে যা সোশ্যাল মিডিয়ায় পর্যন্ত মানুষ দেখলেই টিকে থাকবে। আর সেই ভয়টাই হবে আমার রাহ হি হাহা হেনকে হেনিমাস ইউজ ব্যাগ। মাহিম সমস্ত কিছু ইমেল করে আকাশের মোবাইলে পাঠিয়ে দেয় আর আকাশকে একটি বার্তা পাঠায়। মাহিম একটু মুচকি হাসলো, কারণ তার সেই হাসিতে রয়েছে অনেক রহস্য আর অনেক গম্ভীর। মাহিম তার ল্যাপটপটা বন্ধ করে দেয়। মাহিম টেবিল থেকে উঠে পেছনে তাকিয়ে দেখে ফারিয়া তার রুমে বিছানায় এসে বসেছে। ফারিয়াকে দেখে মাহিম একটু চমকে যায়, মনে মনে বলছে, এই ফারিয়া আবার কিছু শুনে ফেললো না তো? মাহিম মনে মনে ভাবতে থাকে। এর ভেতর ফারিয়া বিছানা থেকে মাহিমের কাছে এসে মাহিমের শার্টের কলার ধরে ফারিয়ার রাগী দৃষ্টিতে মাহিমের দিকে তাকায়। মাহিম কিছুটা চমকে যায়। ফারিয়ার দিকে তাকিয়ে দেখে ফারিয়ার রাগে চোখ লাল হয়ে আছে। মাহিম কিছুটা ভয় নিয়ে ফারিয়ার উদ্দেশ্যে বলে উঠল, ফারিয়া, তুমি এমন করছো কেন? আমি কি করেছি আর তুমি এভাবে রেগে আছো কেন? কালকে তোর সাথে যে মেয়েটাকে দেখেছি, ওই মেয়েটা কে? ওই মেয়েটার সাথে কি? হ্যাঁ, মেয়েদের সাথে মেলামেশা কিসের এত? এরপর যদি দেখেছি কোনো মেয়েদের আশেপাশে, তাহলে কিন্তু। ফারিয়ার এমন কথায় মাহিম চমকে যায়। গতকালকে একটি মেয়ে বিপদে পড়েছিল, তাই মাহিম সেই মেয়েটিকে সাহায্য করেছিল, আর সেটা ফারিয়া দেখে ফেলে। ফারিয়া অনেকটাই রেগে যায়। ওর পর ফারিয়া আলতো করে মাহিমের ঠোঁটে তার ঠোঁট ছোঁয়ায়। মাহিম কিছুটা চমকে যায়। ফারিয়া মাহিমের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে চুষতে থাকে। প্রায় 5 মিনিট পর দুজন ছেড়ে দেয়। ফারিয়া দৌড়ে রুম থেকে চলে যায়। মাহিম হাঁপাতে হাঁপাতে বলে, একবার পায়ে হাতে না খালে তাইলে বোঝাবো এই ফাহিম কি জিনিস। স্যার, আপনি একদম চিন্তা করবেন না, ম্যাডাম একদিন না একদিন ফিরে আসবে। আমি লুক লাগিয়েছি ম্যাডামকে খোঁজার জন্য, দেখবেন ঠিক একদিন না একদিন খুঁজে পাবো ম্যাডামকে। আর রইদুল, আমি আমার মেয়েকে খুব ভালো করে চিনি। আমার মেয়েটা বড্ড জেদি, বড্ড অভিমানী। রইদুল সাহেব তার স্যারের সাথে আরও কিছু এই বিষয় নিয়ে কথা বলে চলে যায়। পরের দিন রাকিব তার রুমে বসে আছে। তার মাথা যেন কাজই করছে না, কারণ তার ফেসবুক আইডি হার্ট সিকিউরিটি সিস্টেম করে রেখেছে। সে বুঝতে পারছে না তার ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ হলো। রাকিব মেসেঞ্জারে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু সেটাও ব্যর্থ হলো। কিছু সময় পর হঠাৎ করেই তার ল্যাপটপটি আপনা আপনি চলতে থাকে। রাকিবের বুঝতে বাকি নেই যে তার ল্যাপটপ কেউ হ্যাক করে নিয়েছে। রাকিব এটা দেখে ভয় পেয়ে যায়। হঠাৎই রাকিবের ইমেল একটি নোটিফিকেশন আসে। সেটি একটি লিঙ্ক। রাকিব মনে মনে ভাবলো সেই লিঙ্কে প্রবেশ করবে কি করবে না। হঠাৎ এই লিঙ্কটা আপনা আপনি ওপেন হলো। লিঙ্কটা ওপেন হতেই সে দেখতে পেল কিছু লেখা। রাকিব লেখাগুলো পড়তে থাকে। ভার্সিটির 10 জনকে মেয়েকে ধর্ষণ আর 5 জন র্যাপ আর 5 জন মেয়ে হত্যা করেছে। তোর রেকর্ডার ডিটেলস এখন আমার কাছে কি ক্ষতি করেছে, ওই মেয়েগুলা কেন তাদের হত্যা করেছিস, এর জন্য তোর মৃত্যু হবে খুবই ভয়াবহ। দ্য হেনকে হেনিমাস হ্যাকার ইজ টু ব্যাক সাইবার ওয়ার্ল্ড। লেখাগুলো পড়ে রাকিব ঘামতে থাকে। রুমে এসে চলা সত্ত্বেও ঘামতে থাকে। রাকিব সে মনে মনে ঠিক করে যে সে তার বাড়ির বাইরে বেরোবে না, কারণ কার মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে।
রাকিবের ফোনটা তখন বেজে ওঠে। রাকিব ফোনটা হাতে নেয়, ফোন রিসিভ করে ফোনের ওপাশ থেকে কিছু শুনে ফোনটা কেটে দেয়। রাকিব তার ল্যাপটপটা বন্ধ করে দেয়। হঠাৎ রাকিব সে অনুভব করলো তার রুমের ব্যালকনিতে কারোর পায়ের শব্দ পেল। রাকিব একটু ভয় পায়, মনের সাহস সঞ্চয় নিয়ে সামনে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। তার রুমের ব্যালকনির দিকে গিয়ে দেখে সেখানে কেউ নেই। হঠাৎই তার পায়ে নিচ থেকে ধোয়া মিশ্রিত কিছু বের হতে থাকে। রাকিব ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। কিছু সময় পর রাকিবের জ্ঞান ফিরতে রাকিব অনুভব করলো নির্জন জায়গা, ঘুটঘুটে অন্ধকার। এটা দেখে রাকিব একটু ভয় আটকে ওঠে। সে দেখে আশেপাশে গভীর জঙ্গল, আশেপাশে পশু পাখির চিৎকার ভেসে উঠেছে। রাকিব এটা দেখে অনেকটাই আটকে ওঠে। রাকিব পকেটে হাত দিয়ে দেখে তার ফোনটা আছে কিনা, কিন্তু কি তার ফোন তো পকেটে থাকার কথা। রাকিব দেখে তার ফোনটা পকেটে নেই। রাকিব ঘুটঘুটে অন্ধকারের মধ্যে হাঁটতে থাকে। কিছু দূরে যেতেই দেখতে পায় সাদা ল্যাম্পপোস্টের আলো। রাকিবের মনে হলো ওই দিকে রাস্তা, তাই রাকিব ওই দিকে আস্তে আস্তে যেতে থাকে। রাস্তায় দিয়ে হাঁটতে থাকে। মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। পিচঢালা রাস্তা দিয়ে হেঁটে চলেছে রাকিব। হঠাৎ রাকিবের মনে হলো পিছনে কে যেন তাকে ফলো করেছে। পিছনে ঘুরে তাকায়, কিন্তু সে কাউকে দেখে না। রাকিব ভাই আটকে ওঠে, কারণ পাশের ঝোপের আড়াল থেকে হিংস্র পশুর আওয়াজ ভেসে আসে। এটা দেখে রাকিবের কলিজার পানি শুকিয়ে যায়। হঠাৎ একটা দমকা হাওয়া এসে তার শরীরে লাগে। রাকিব ধীরে ধীরে সামনে এগোতে কিছুটা দূর যেতেই রাকিব ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সামনে দাঁড়িয়ে আছে দুজন আগন্তুক। মুখে কালো মাস্ক, পরনে কালো পোশাক। সেই দিনের এই দুজন আগন্তুক তার সামনে দাঁড়িয়ে আছে। রাকিব এটা দেখে ভীষণ ভয় পায়। গলায় রাকিব ভীষণ ভয় নিয়ে বলে ওঠে, ভাই আমাকে ছেড়ে দিন, আমি জীবনেও আর এমন ভুল করব না, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি এই বাংলাদেশ থেকে অনেক দূরে কোথাও চলে যাব, তারপরও আমাকে মারবেন না, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার অনেক ভুল হয়েছে। ছেড়ে দেব? পারবি তুই ওই মেয়েগুলোকে ফিরিয়ে দিতে পারবি? যেসব মেয়েগুলোকে তুই ধর্ষণ করে রেপ করে মেরে ফেলেছিলি, তাদেরকে পারবি ফিরিয়ে দিতে? তখনই আড়াল থেকে একটি হিংস্র পশু বেরিয়ে আসে। হিংস্র পশুটি মাঝে মাঝে গর্জন দিয়ে উঠছে। তার গর্জনে যেন পুরো জায়গাটা কেঁপে ওঠে। রাকিব এটা দেখে সে ভয় পেয়ে যায়। ভয় যেন তার কলিজা শুকিয়ে গিয়েছে। ধীরে ধীরে হিংস্র পশুটি রাকিবের দিকে এগিয়ে যায়। রাকিব পেছাতে থাকে। রাকিব তার পায়ের সাথে পা বেঁধে পিচঢালা রাস্তার উপর পড়ে যায়। রাকিব বলে ওঠে, প্লিজ ভাই আমাকে ছেড়ে দিন, আমি আর এমন ভুল করব না, প্লিজ আমাকে ছেড়ে দিন, ভুল হয়ে গেছে, প্লিজ ভাই আমাকে ছেড়ে দেন, আমি আর এমন ভুল করব না। রাকিব আর কিছু বলতে যাবে, তখনই হিংস্র পশুটা তার উপর ঝাঁপিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় অফিসার ফাহিম তখনই ঘুমিয়েছিল। তার ফোনটা বেজে ওঠে। অফিসার হয়ে ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করতে অফিস থেকে একজন পুলিশ অফিসার বলে উঠল, স্যার আপনি কোথায়? ঢাকায় হাওয়ের পাশে গভীর জঙ্গলের পাশে রাস্তার উপরে একজনের মর্মান্তিক লাশ পাওয়া গেছে। স্যার আপনি কোথায়? দ্রুত এখানে চলে আসুন। অফিসার ফাহিম এ কথা শুনে তার ঘুম যেন উড়ে যায়। চুরি করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গিয়ে বসে। হালকা নাস্তা করে সে বেরিয়ে পড়ে। কিছু সময় পর অফিসার ফাহিম সেখানে পৌঁছে যায়। অফিসার ফাহিম গাড়ি থেকে নামতেই একজন পুলিশ অফিসার এগিয়ে এসে তার উদ্দেশ্যে বলে উঠল, স্যার লোকটিকে খুবই নৃশংসভাবে মারা হয়েছে। আগে খুনের থেকে এই খুনটা একটু ভিন্ন স্যার। লাশের গায়ে বিভিন্ন আঁচড়ের দাগ। আমার মনে হয় কি এটা কোনো হিংস্র পশুর কাজ। আর সব থেকে বড় কথা স্যার, আমরা জাফরউদ্দিনের লাশের পাশে যে একটি কয়েন পেয়েছিলাম, ঠিক একই কয়েন এই লাশের পাশেও পেয়েছি। স্যার লাশটাকে চেনা বড় দায়, কারণ তার মাথাটা থেতলে দেওয়া হয়েছে আর সর্বশরীর পুরো আঁচড়ের দাগ। আর সবথেকে বড় কথা, লাশের শরীরের দুপাশে দুদিকে লেখা আছে, একদিকে জেকে জি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কি, আর একটা এনকে
এনিমাস দ্য হ্যাকার কিং। কথা শুনে অফিসার ফাহিম লাশের কাছে যায়, লাশটিকে দেখতে থাকে। হ্যাঁ, লাশটির পুরো শরীর আসরের দাগ আর মাথাটা ঠিকলে দেওয়া হয়েছে। লাশটিকে চেনা বড় কঠিন। অফিসার ফাহিম ওখানে থাকা সমস্ত পুলিশ অফিসারদের উদ্দেশ্যে বলে উঠল, তোমরা এক কাজ করো, এই লাশটিকে পোস্টমর্টমের জন্য পাঠানোর ব্যবস্থা করো, আর আশেপাশে একটু ভালো করে খুঁজে দেখো কোনো ক্লু খুঁজে পাও কিনা। ফাহিম ওখান থেকে যখনই চলে যাবে তখনই দেখতে পেল লাশের পাশে একটি সাদা রঙের বক্স। ফাহিম বক্সটা তুলে হাতে নেম বক্সটিকে খুলে দেখতে থাকে। বক্সের ভেতরে একটি ছোট্ট পেনড্রাইভ আর সাজে একটি ছোট্ট চিঠি। সবার আগে পেনড্রাইভটা হাতে নেয়, এরপর চিঠিটা খুলে পড়তে থাকে। হ্যালো অফিসার, আমি সাইকো। আর সাইকো কোনো মানুষ না, সাইকো একজন হিংস্র যার প্রতিটি পদক্ষেপে রয়েছে রক্তের নেশা। সবাই প্রকাশ্যে খুন করে আর আমি ছায়ার অন্তরালে। আমি কেবল মানুষ মারছি না, এই শহরের কিছু ময়লা আবর্জনা পরিষ্কার করছি, কারণ এরা মানুষের কাতারে পড়ে না। তাই এদের ধ্বংস করাই হলো আমার প্রতিটি পদক্ষেপ, যা দরুন হিংসতা। অফিসার ফাহিম চিঠিটা পড়া শেষ করে হাতে থাকা পেন ড্রাইভটার দিকে একবার তাকায়। সে ভাবতে থাকে এই পেন ড্রাইভে কিছু তো একটা আছে। একজন পুলিশ অফিসার ফাহিমের কাছে এসে তাকে উদ্দেশ্য করে বলে, স্যার, আমরা আশেপাশটা ভালো করে দেখলাম, তবে কিছুই পেলাম না। তবে স্যার, সামনে ল্যাম্পপোস্টে সিসি ক্যামেরা লাগানো আছে, ওই সিসি ক্যামেরা থেকে হয়তো কোনো কিছু আমরা খুঁজে পেতে পারি। তুমি ঠিক বলেছো, তবে আমার একটা কথা মাথায় আসছে না। এনকে এনিমাস আবার নতুন আসলো কেসটার দিকে। যত সামনে এগোচ্ছি ততই যেন কেসটা ঘোলাটে হয়ে যাচ্ছে। কিন্তু এই দুজন ব্যক্তি কে, তাদের উদ্দেশ্য কি? স্যার, এটা এমন নয় তো যে এই দুইজন ব্যক্তি একজনই শুধু নাম পরিবর্তন করে আমাদের থেকে চোখের আড়াল হয়ে থাকছে? হতেও পারে, কিন্তু আমার মনে হয় না তারা দুজন ব্যক্তি একজনেই নাম পরিবর্তন করে আমাদের সাথে এমনটা করবে। আমার মনে হয় না। তাদের দুজনের প্রতিটা পদক্ষেপে রয়েছে হিংস্র আর মানুষ খুন করা, কিন্তু এটা বুঝতে পারছে না তাদের উদ্দেশ্য কি। তারা প্রভাবশালী লোকদেরকে কেন মারছে? প্রথমে এমপির ছেলে জায়ান, এরপর অনেকগুলো মার্ডার কেস। আজ পর্যন্ত মার্ডার কেস এসেছে শুধু প্রভাবশালী ব্যক্তিরই, আর এই প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত। অফিসার ফাহিম সেখান থেকে থানায় চলে আসে। থানায় এসে তার ড্রেসে বসে সেখানে থাকা ল্যাপটপটি ওপেন করে হাতে থাকা পেন ড্রাইভটা লাগায়। ডিভাইসের ভেতর প্রবেশ করতে দেখতে পায় একটি ফাইল ওপেন করে যা দেখতে পায় তা দেখে ফাহিম অনেকটাই অবাক হয়, কারণ এতদিনই এই ক্রিমিনালগুলোর তথ্য আর ডিটেলস তাই ভাই সমস্ত ডিটেলস তার ল্যাপটপে কপি করে রেখে দেয়। রাত 1:15 আয়শা ঘুমিয়েছিল। হঠাৎ করেই তার ঘুমটা ভেঙে যায় পানির পিপাসাতে। আয়শা উঠে পড়ে, টেবিলে থাকা জাগটা হাতে নিয়ে দেখে পানি নেই। তাই আয়শা বিছানা থেকে উঠতে যাবে, তখনই দেখে আকাশ তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে। আয়শা কোনো রকম আকাশকে সরিয়ে বিছানা থেকে উঠে পানির জগটা নিয়ে বাইরে চলে আসে। এরপর আয়শা পানি নিয়ে রুমে যেতে নিলে হঠাৎ দেখতে পায় একটি রুম বন্ধ, লাইট জ্বলছে। আয়শা মনে মনে ভাবল, আরে এত রাতে এই রুমে লাইট জ্বলছে, কিন্তু এত রাতে কে জেগে আছে? আয়শা গুটি গুটি পায়ে এগিয়ে যায় রুমের সামনে। মনে মনে ভাবলো এই রুমে এত রাতে কে আছে, আর এত রাতে এই রুমে কি? আয়শার আর কিছু না ভেবে রুমের ভেতর প্রবেশ করে। রুমে হঠাৎ করে লাইটের পাওয়ার কিছুটা কমে আসতে শুরু করে। আয়েশা আশেপাশে ভালো করে লক্ষ্য করে দেখে কেমন যেন অপরিষ্কার। আয়েশা চারিদিকে শুধু তাকিয়ে দেখছে। রুমটা আয়েশার কাছে বেশ অদ্ভুত লাগছে। এই রুমে সচরাচর কেউ আসে না। আয়েশা রুমটার সামনে এগিয়ে যায়। আয়েশা বেশ অদ্ভুতভাবে রুমের ভেতর থেকে চারিদিকে নজর বোলাতে থাকে। রুমের আসবাবপত্রে ধুলা বালিতে ছেয়ে আছে। হঠাৎ করে রুমের ভেতরে আকসা আলো থেকে লাইটের আলোটাও যেন তীব্র গতি নিয়েছে। হঠাৎ
আলোর গতিবেগ বেড়ে যায়। আয়েশা একটু চমকে ওঠে। রুমের চারপাশে দেওয়ালে পুরনো কিছু প্রিন্টিং। আয়েশা শুধু প্রিন্টিংগুলোর দিকে তাকিয়ে আছে। আয়েশার সামনে বড় প্রিন্টিং। আয়েশা প্রিন্টিংয়ের দিকে এগিয়ে যায়। প্রিন্টিংয়ের উপরে অনেক ধুলোবালিতে ছেয়ে আছে। আশেপাশে আসবাবপত্রের মাকড়সার জালে ছেয়ে আছে। প্রিন্টারের কাছে গিয়ে আয়েশা হাত দিয়ে ঝাড়া দিতেই কিছুটা ধুলা বালি এসে আয়েশার নাকে মুখে এসে লাগতে আয়েশা জোরে কেসে ওঠে। আয়েশা প্রিন্টিংয়ের দিকে তাকিয়ে আছে। প্রিন্টিংটি খুবই অদ্ভুত। রাজা সিংহাসনের মতো একটি বড় চেয়ারে বসে আছে। একজন ব্যক্তির পরনে রয়েছে কালো পোশাক, মাথায় হুড টুপি, হাতে 9mm পিস্তল। পোশাকের উপর লেখা আছে এসকে দ্য রকস্টার কিং। এই মানুষগুলোকে আয়েশা কখনো দেখেনি, তবে একটা ছবির দিকে তার চোখ আটকে যায়। আয়েশা দেখলো চেয়ারে বসে থাকা ব্যক্তিটির পাশে তার বাবা আদনান সাহেব। হাতে রয়েছে 9mm পিস্তল। আয়েশা এটা দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। আয়েশা মনে মনে ভাবতে থাকে, এদের সাথে বাবার কিসের সম্পর্ক? আর বাবা কোনো সাধারণ মানুষ না। তার মানে বাবা সকলের সামনে যেরকমটা সেজে থাকে, বাবা আসলে সেরকম না। তার মানে বাবার আসল পরিচয় কি? আর এদের সাথে কিসের সম্পর্ক বাবার? আয়েশা মনে মনে এগুলো ভাবতে থাকে। তখনই দূর থেকে কারোর কণ্ঠ ভেসে আসে। আয়েশার খুবই পরিচিত মনে হচ্ছে এই কণ্ঠ, তাই আওয়াজটা কোনো দিক দিয়ে আসছে আয়েশা বুঝতে পারছে না। গলার কণ্ঠস্বর যেন আরো জোরে বজ্রপাতের মতো শোনা যাচ্ছে। পুরো রুমটাকে গম্ভীর করে তুলেছে। পরিবেশটা শান্ত, থমথমে। আয়েশা বুঝতে পারে কিছু দূরে আওয়াজটা ভেসে আসছে। আয়েশা এগিয়ে যায়। আশায় এগিয়ে যেতে দেখলেও একটি গুপ্ত দরজা, তাই আয়েশা দরজার ঠেলে রুমে প্রবেশ করলো। গুটি গুটি পায়ে এগিয়ে যায়। কিছুটা দূর আয়েশার সামনের ব্যক্তিটিকে দেখতে পারছে না, কারণ গুটগুটে অন্ধকার। তাই আয়েশা একটু আড়ালে গিয়ে বোঝার চেষ্টা করে কে আছে। এই রুমের সামনে থাকা একটি ছোট্ট টেবিলে বসে আছে একজন ব্যক্তি, তবে ব্যক্তিটি কে আয়েশা বুঝতে পারছে না। তবে আয়েশা লোকটার কণ্ঠস্বরটা চেনা চেনা লাগছে। হঠাৎ রুমের ভেতর লাইট জ্বলে উঠল। আয়েশার সামনে যাকে দেখলো তাকে দেখে আয়েশা চমকে যায়, কারণ সামনে তার বাবা আদনান সাহেব চেয়ারে বসে কারোর সাথে যেন কি নিয়ে কথা বলছে। সময় এসে গেছে, এটা ওর শরীরে প্রবেশ করিয়ে দে। তবে হ্যাঁ, আমাদের পরিকল্পনা আর আমাদের উদ্দেশ্য এখনো একটাই, সেটা হয়তো তুই বুঝে গেছিস। তাই সময় থাকতে এটাও শরীরে প্রবেশ করে দে। এখনই উত্তম সময়, ঠিক এই সময়টাই আমি অপেক্ষায় ছিলাম। তবে হ্যাঁ, একটা কাকপক্ষীও যেন টেনে না পাই, এমনকি ও যেন বুঝতে না পারে। যদি বোঝে তাহলে আমাদের উদ্দেশ্য কখনোই সফল হবে না। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমাদের দেখা হতে যাচ্ছে, আবার দীর্ঘ 17 বছর পর। সময় এসে গেছে ঘুমান্ত হাইনাকে জাগিয়ে তোলার। আমি বাংলাদেশে পা রেখেছি, তবে আমি কোথায় আছি কেউ জানে না। কিং তার লোক দিয়ে আমাকে খোঁজার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাদের সব কয়টাকে আমি ধ্বংস করে দিয়েছি। তবে এবারের সময় এসে গেছে ঘুমন্ত হাইনাদেরকে জাগিয়ে তোলা। একমাত্র তারাই পারবে আমাদের বন্ধু আফজাল সাহেবকে আমাদের কাছে ফিরিয়ে আনতে। তবে তার আগে আমি খবর পেয়েছি কোবরা কিং আর শরিয়াত খান মিলে আমাদের বন্ধু আমজাদ সাহেবকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু এটা হয়তো দেওয়া যাবে না। একবার যদি আমজাদকে তার রাস্তা থেকে সরিয়ে ফেলে, তাহলে কোবরা কিং পুরো বাংলাদেশ দখল করে নেবে, আর আমরা তা হতে দেব না। কারণ আমাদের হাতে এখন অস্ত্র। আমাদের অস্ত্র এখন দুর্বল নয়, শক্তিশালী এবং ধারালো, যার প্রত্যেকটা ক্লিকে শুধু ধ্বংস রয়েছে। আদনান সাহেব কথা বলতে থাকে, তবে সে জানে না আড়াল থেকে তার কথা কেউ একজন শুনে চলেছে। আদনান সাহেব আরও কিছু বলতে যাবে, তখনই পেছনে কিছু শব্দ পেয়ে ঘুরে তাকায়। সেদিকে এই দিকে আয়েশা তো অনেকটাই ভয় পেয়ে আছে, কারণ তার বাবা তাকে দেখে ফেলেছে। আয়েশা অনেকটাই ভয় পেয়ে আছে। আদনান সাহেব এখানে তার মেয়েকে দেখবে সে কখনো কল্পনাও করতে পারেনি। আদনান সাহেব তার মেয়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, বুঝতে পারে তার মেয়ে ভয় পেয়ে আছে। তাই আদনান সাহেব একটু ধীরতা নিয়ে এগিয়ে যায় তার মেয়ের দিকে। আদনান সাহেবকে এভাবে এগিয়ে আসতে দেখে আয়েশা
একটু পিছিয়ে যায়। আদনান সাহেব বুঝতে পারে তার মেয়ে আয়েশা অনেকটাই ভয় পেয়ে আছে, তাই তার মেয়ের কাছে এসে নরম গলায় বলে উঠল, তুমি আমার বাবা হতে পারো না। আমার বাবা একজন মাফিয়া হতে পারে না। তুমি আমার বাবা না। তোমার পেছনে আসল রহস্য কি? আর কি বললে আকাশের বিপদ? আদনান সাহেব তার মেয়ের এমন কথায় কিছুটা অবাক হলেও আদনান সাহেব তার প্রকাশ করল না। আদনান সাহেব চায় না তার মেয়ের সমস্ত ঘটনা খুলে বলতে। আদনান সাহেব তার মেয়েকে পুনরায় বলে উঠল। আয়েশা মাথা নাড়ায়, তবে আয়েশার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে আয়েশা যদি এখন তার বাবাকে এসব প্রশ্ন করে, তার বাবা উত্তর দেবে না। সে বুঝে গিয়েছে আদনান সাহেব তার মেয়ে আয়েশার হাত ধরে সেই রুমে থেকে বাইরে বেরিয়ে এসে রুমে তালা লাগিয়ে দেয়। আদনান সাহেব তার মেয়ের মাথায় হাত বুলিয়ে রুমে পাঠিয়ে দেয়। আয়েশা রুমে প্রবেশ করতে যাবে, তখনই আকাশের চিৎকার কানে ভেসে ওঠে। বাবা! আয়েশা আকাশে এরকম চিৎকার শুনে তড়িঘড়ি করে রুমে প্রবেশ করতে আয়েশা আকাশের কাছে গিয়ে দেখলো আকাশের পুরো শরীর থরথর করে কাঁপছে। আকাশ, তোমার কি হয়েছে? তুমি হঠাৎ এরকম করছো কেন? কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো কি হয়েছে। খারাপ স্বপ্ন দেখেছো নিশ্চয়ই। পানি, আমার খুব পানি তেষ্টা পেয়েছে, আমাকে একটু পানি খাওয়াবে? পানির কথা শুনে আয়েশার মনে পড়ে যায় সে তো বাইরে পানি আনতে গিয়েছিল। আয়েশা রুম থেকে বাইরে বেরিয়ে পানির জাগটা নিয়ে এসে গ্লাসে ঢেলে আকাশকে দেয়। আকাশ পানি খেয়ে একটু শান্ত হয়। আয়েশা আকাশের কাছে এসে বলতে লাগলো, কি হয়েছে আকাশ তোমার? আয়েশা আকাশকে বিছানায় বসিয়ে দেয়। আয়েশা আকাশের পাশে বসে আকাশে হাত ধরে বলে, কি হয়েছে তোমার? তুমি আমায় বলো। শরীর থরথর করে কাঁপছে, এর আগে কখনো তোমার এমন হয়নি। আমায় বলো, খারাপ স্বপ্ন দেখেছো নিশ্চয়ই। আয়েশা আকাশের কাঁধে মাথা রাখে, এতে আকাশের পুরো শরীরের কাঁপুনি থেমে যায়। আকাশ বিছানায় শুয়ে পড়ে। এরপর আকাশ আয়েশাকে তার বুকের সাথে মিশিয়ে নেয়। আয়েশা আবার আকাশকে প্রশ্ন করতে যাবে, তখনই আকাশ বলে, আমার বয়স যখন 8 বছর, তখন আমার বোন লতা জন্মগ্রহণ করে। সেদিন অনেক খুশি হয়েছিলাম, কিন্তু সেদিন আমার বাবা আসবে বলে কিন্তু বাবা আসেনি। বাবা কোথায় গিয়েছিল সেদিন? আমি আর আম্মু বাবার অপেক্ষায় ছিলাম, কিন্তু সেদিন বাবা আসেনি। মিশনে আমার বাবা একজন সেনাবাহিনী কমান্ডো ছিলেন। একদিন একটা মিশনে গিয়েছিল, কিন্তু সেই মিশন থেকে আর ফেরেনি বাবা। অনেক কষ্ট হয়েছিল সেই দিন। জানতে পারি বাবা আর বেঁচে নেই। আম্মু সেই দিন ভীষণ ভেঙে পড়ে। আমারও অনেক কষ্ট হয়েছিল। আমার বাবার অনেক শত্রু ছিল, তাই বড় আব্বু আমাদের সেফটির জন্য এই বাসায় নিয়ে আসে। তবে এই বাসাটা আমার বাবার। আমি তখন খুবই ছোট। লতা একদিন স্কুল থেকে ফিরে এসে কান্না করছে। আমি লতাকে জিজ্ঞাসা করেছিলাম কি হয়েছে। লতা কান্না করতে করতে বলে আমায়, স্কুলে সবার বাবা সবাইকে কত আদর করে, স্কুলে নিয়ে আসে, আর আমাদের বাবা নেই। ভাইয়া, তুমি আমার বাবাকে এনে দাও না, আমি বাবার সাথে স্কুলে যাব। ছোট বোন লতাকে জড়িয়ে ধরে বলেছিলাম, বাবা একদিন ঠিক ফিরে আসবে আমাদের মাঝে, সেদিন তোকে অনেক আদর করবে, কান্না করিস না বোন। সেই দিনের পর থেকে লতা যখনই বাবার জন্য কান্না করত, তখনই আমি ওর রাগ ভাঙাতাম। জানো আয়শা, দীর্ঘ 17 বছর হয়ে গেল, আজ বাবা আমাদের থেকে অনেকটাই দূরে। আয়েশা কথাগুলো শুনে তার মনে পড়ে যায় তার বাবার বলা কথাগুলো। আকাশ কথাগুলো বলতে বলতে তার চোখ বেয়ে কখন যে পানি বেরিয়ে গেছে সে খেয়ালই করেনি। আয়েশা খেয়াল করলো আকাশের চোখের পানি। আকাশ কাঁদছে। আয়েশা আকাশের চোখের পানি 2 হাত দিয়ে মুছে বলে ওঠে, কাঁদছো কেন? কান্না করো না তুমি, আমি তো আছি। এরপর আকাশ আয়েশাকে নিয়ে ঘুমিয়ে যায় অন্যদিকে। মালগুলো সব ঠিকঠাক আছে তো নাকি? যদি একটুও গড়বড় হয় তাহলে আমাদের বসকে তো ভালো করেই জানিস কি করতে পারে। না, মালগুলো সব ঠিকভাবে দেখে শুনে নিয়েছি। এবার আমাদের পাওনাটা মিটিয়ে দিন, আমরা আপনাদের কথা মতো কাজ করেছি। এই নে, এখানে নগদ 50 লাখ টাকা আছে। এবার এটা নিয়ে এখান থেকে কেটে পড়, নয়তো বস আসলে কিন্তু একটা কেউ বাঁচিয়ে রাখবে না। চলে যায় এবার।
আর হ্যাঁ, এখানে কি হয়েছে না হয়েছে এখন সব ভুলে যাবি যদি বাঁচতে চাস তাহলে।